আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তোমাদের আসলে আমাদের একটু যান্ত্রিক ত্রুটি ছিল স্যার, তো সেজন্য ওই যে তোমাদের যথাসময়ে আসতে পারিনি, তো এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে। তো এখন আমি সবাইকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই একটু করে জয়েন হয়ে যাও এবং আমরা ক্লাসে চলে যাব 2 মিনিটের মধ্যে। আমাদের 7টা থেকে ক্লাস হলে কিন্তু এতক্ষণ অনেকক্ষণ ক্লাস হয়ে যেত। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে অলরেডি এবং দেখতে পাচ্ছি আমরা। তো তোমরা আশা করি সবাই যুক্ত হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত পড়ালেখা তোমরা করেছো। এখন আমরা 18, 19, 20 আচ্ছা সবাই আসুক, আমি একটু লিঙ্কটা দিই। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এবং আজকে আমরা সর্বপ্রথমে আমাকে ইতিমধ্যে আমার অনেকগুলো মেসেজ এসেছে। আচ্ছা আমার সমাজের সমস্যা, এই মাসের সমস্যা, আমাদের এই টপিকের সমস্যা, এটা অনেকেই বলেছে। তো যার কারণে তোমাদের যে জিনিসটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে তোমরা ক্লাসটি সবাই শেয়ার করে দাও এবং তোমরা সবসময় যে বিউর পিছনে যে দৌড়াও, এটা এখন আর দৌড়ার দরকার নাই, বুঝছো? এখন থেকে তোমাদের খেয়াল রাখতে হবে কোন স্যার ভালো পড়াচ্ছে, এটাই। বিউ বেখানে বেশি হচ্ছে সেখানে হচ্ছে সবসময় ভালো হচ্ছে এমনটা কিন্তু না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অনেকে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। আমাদের সেম স্টুডেন্ট যেগুলো আছে সেগুলো আর একটু অপেক্ষা করবো আমরা। ভাইয়া তোমরা শেয়ার করে দাও। আপনি কাকে শেয়ার করেছো দেখি? একটাও শেয়ার হয় নাই, তোমরা এখনো কেউ শেয়ার করো নাই। আচ্ছা যাক, সমস্যা নেই, তোমরা শেয়ার না করলে আমার তো কিছু আর করার নাই। ও 83 জন, 100 জন পার হয়ে যাক, আমরা ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে 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 আর কিছু। ওয়ালাইকুম আসসালাম, সবার কমেন্ট পড়ি। মোহাম্মদ মামুন কেমন আছেন স্যার? ভালো আছি। সাকিব আমরা এসে গেছি, ধন্যবাদ। হামিম আহমেদ সালাম জানিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিদা খান সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মাহিন আবেদিন ইব্রাহিম আবাস চলে আসছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। সামিল আবরার ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং আজকে আমরা পড়বো সমাস, যে টপিকগুলো আসবে সেইগুলো। কেমন? শেয়ার ডান, ধন্যবাদ। সবাই একটু করে শেয়ার করে দাও। নমস্কার তোমাকে নাথ, তারপর হচ্ছে শামীম রয়েছে, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমাদের কিন্তু অলরেডি 100কে পার করেছে, 100 পার হয়েছে। আচ্ছা ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা ক্লাস শুরু করে দিতে চাচ্ছি এখন। তোমরা সবাই একটু তাড়াতাড়ি আর একটু শেয়ার করে, বন্ধুদের থাকলে একটু মেনশন করে দাও। আর যদি ওই যে ছোটো ভাই বোন থাকলে সেটাকে তাদেরকে কি করে দাও। তো তোমাদের হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখি, এখানে পাশে লিখেছিল, যেটা পিডিএফ দিয়েছি, বলা হয়েছিল হচ্ছে এগুলো শুদ্ধ করো। তো এখানে যেগুলো ভুল বানান দেওয়া আছে এগুলো তোমরা শুদ্ধ করার চেষ্টা করবে। কেমন? এই যে সরস্বতীতে প্রথম শত বাহনের সাথে এইভাবে সবগুলো একবার। এছাড়া আমি তোমাদের কিছু টেকনিক দিয়েছি উচ্চারণে, যেটা আরেকটা পিডিএফ দিয়েছি সেটা। হুজুর থেকে স্যার হয়ে গেলেন? হ্যাঁ অবশ্যই স্যার হয়ে গিয়েছি। তোমরা যদি ক্লাসটা শেয়ার করো তাহলে আর একটু উপকৃত হবো আর কি আমরা। ওকে শহীদুল দেখো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ভাই। এতক্ষণ আসলে আর ক্লাস করা সম্ভব হচ্ছে, তাহলে আমরা কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছি, তোমরা এই বানানগুলো দেখবা, তারপরে এখানে এগুলো শুদ্ধ করবা। তারপরে আমরা এখন আলোচনা করব সমাস নিয়ে। কেমন? তো সমাসে আসলে আমরা যে জিনিসটা প্রত্যক্ষ করি, এখন তো সমাসের একদম বেসিক থেকে একদম শুরু করে অ্যাডভান্স থেকে বেসিক পর্যন্ত, অ্যাডভান্স থেকে এগুলো আসলে সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ যে সমাসগুলো প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে সর্বাধিক আসে ওই সমাসগুলো আমরা শেখার চেষ্টা করব। ফর এক্সাম্পল আমি যদি বলি উপমান, উপমিত, রূপক, এগুলো থেকে প্রত্যেকবার একটা বা দুইটা প্রশ্ন থাকে। তারপর যদি বলি তৎপুরুষ থেকে দুইটা থাকে, একটা থাকে। এমন করতে করতে যদি বলি নিত্য সমাস থেকে একটা থাকে। তাহলে এমন করে করে আমরা সবগুলো টেকনিক আকারে শিখে ফেলবো, পাশাপাশি ব্যাস বাক্য সহ এখানে আমরা একসাথে প্র্যাকটিস করাই ফেলবো। তো আসলে আর বেশি করে সময় জ্ঞাপন করবো না, তোমরা একটু করে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গিয়েছে অলরেডি। তো তোমাদের খেয়াল করো, আমরা এখানে কিছু সমাস দেওয়া আছে। তো এখন আগে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যারা সমাস লিখবে না
অনেকেই আগে থেকেই লিখবে না ধরে নিয়েছে। তো তাদের জন্য কিন্তু আমরা শেষে যদি সমাস তুমি দেখতেছো পারতেছো না, তখন তুমি কি করবা, তোমার কিন্তু অথবা যেটা অপশন হয়েছে, অল্টারনেটিভ যেটা অপশন রয়েছে সেটা কিন্তু রয়েছে, সেটাও আমরা শেষে বলে দিব। তো আর বেশি সময় জ্ঞাপন করতেছি না, আমাদের আগে সর্বপ্রথমে জানতে হবে প্রশ্নে কীভাবে আসবে এবং আমরা পরীক্ষায় খাতায় প্রশ্নটা কীভাবে উপস্থাপন করব। তো সেটার জন্য তোমাদেরকে বলে দিই, আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে সমস্ত পদ, এবং সমস্ত পদ থেকে তোমাকে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে এবং পাশাপাশি ওটা কোন সমাস সেটা তোমাকে পাশে লিখে দিতে হবে। তো এখন সেটা তুমি যদি বলো স্যার আমি গড়াকারে করব বা একটা ছক দিব, ছক দিয়ে করব, তাহলে তুমি ছক দিতে পারো। তুমি যদি বলো ভাই আমি ছক দিব না, আসলে আমি হচ্ছে জাস্ট এমনি লিখে জাস্ট কোন সমাস সেটা লিখে ফেলবো, এমন। আচ্ছা, তাহলে তোমরা একটু করে সমাসটা একটু ভালো করে দেখো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ক্লাসে 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 যাও, ক্লাসে। আচ্ছা, এরপর আসো, তাহলে এরপর আমরা এখানে যাচ্ছি। ওকে, তাহলে আমরা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করার সময় মনে করো তোমাকে চিরসুখী আছে, তাহলে তুমি এরকম করে 3টা চার্ট করবা, 5টা লিখলে হচ্ছে এরকম একটা ব্যাস বাক্য লিখবা। তবে একটা জিনিস খেয়াল রাখবা, ব্যাস বাক্যের যেটা চার্ট আছে সেটা একটু বড় করে লেখার চেষ্টা করবা। এখানে একটা ছোট লিখলেও সমস্যা নেই, এই পাশেরটা ছোট লিখলে সমস্যা নেই, ব্যাস বাক্যটা যাতে বড় হয়, যাতে এই ছকের মধ্যে তোমাকে ওই জায়গাটা হয়ে যায়। আবার যদি তুমি যদি বলো ভাই আমি আসলে এভাবে লিখবো না, আমি এভাবে লিখবো, তো তুমি চাইলে এভাবেও লিখতে পারো। সময় আসলে ছক দিয়ে লিখলে যে নাম্বার দিবে, ছক ছাড়া লিখলেও সে নাম্বার দিবে। ফর এক্সাম্পল মনে করো আসছে তোমাকে জন্মান্তর, ফর এক্সাম্পল, তো জন্মান্তর দিছে, তখন তুমি লিখবা গ্রামান্তর দিছে মনে করো, তো গ্রামান্তরের পাশে তুমি লিখবা অন্য গ্রাম, তার মানে এটা হচ্ছে ব্যাস বাক্য, অন্য গ্রাম। তারপর এটা পাশে লিখে দিবা, এটা হচ্ছে কি সমাস, নিত্য সমাস। কি সমাস, নিত্য সমাস। তবে কে রাখতে হবে তোমাকে, এখানে লিখতে হবে সমস্ত পদ, এখানে লিখতে হবে ব্যাস বাক্য, আবার এখানে লিখতে হবে সমাসের নাম। মনে থাকবে কিনা বলো এবার। এভাবেও লিখতে পারো, আবার তুমি যদি বলো যে ভাই আমি এরকম করে চার্ট করব, চার্ট করার পর 3টা ঘর করব, এখানে সমস্ত পদ লিখবা, আবার এখানে সমস্ত পদ লেখার পর এখানে ব্যাস বাক্য লিখবো, এখানে কোন সমাস সেটা লিখবো। এবার তোমার ইচ্ছা, তোমার মর্জি, তুমি যেটা ইচ্ছে সেটা লিখতে পারো। বোঝাতে পেরেছি? এবার শিখিয়ে দিয়েছি সমাস কিভাবে লিখবা, কেমন? নিত্য সমাস, গুড। ওকে, তাহলে এবার আসো আমরা সর্বাধিক আসা সমাসগুলো এবং কোনটা কিভাবে শিখে ফেলার চেষ্টা করব। যা বলবো তুমি ছোট ছোট করে নোট করে ফেলার চেষ্টা করবা। আর যারা আমাদের এই স্টুডেন্ট ছিলা, তাহলে তোমরা তো অলরেডি পড়েই ফেলেছো, কেমন? তাহলে আমরা একদম সরাসরি একদম যদি প্রথম থেকে আলোচনা করি, এগুলো না আমরা একদম এই যে এখান থেকে আলোচনা করব। তো ভালো করে খেয়াল করি, এখানে 2-1টা ভুল আছে, আমি তোমাদেরকে বলবো। প্রত্যেকটা সমাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। ছোট ছোট যেগুলো নোট বলবো সেগুলো সমাস, দ্বন্দ্ব সমাসের এই নোটটা ইম্পর্টেন্ট, তাহলে আমি এগুলো লিখে ফেলবো, কেমন? তাহলে খেয়াল করো, দ্বন্দ্ব সমাস যেটা রয়েছে সর্বপ্রথম আসো। তো দ্বন্দ্ব সমাস থেকে তোমাদের একদম তো সিম্পল, দ্বন্দ্ব সমাস হচ্ছে একদম সবচেয়ে সহজটা। তো দ্বন্দ্ব সমাস থেকে একটা প্রশ্ন আসতে পারে, তো দ্বন্দ্ব সমাস থেকে প্রশ্ন আসলে আমি কিভাবে নির্ণয় করব, কেমন? তো দ্বন্দ্ব সমাসের একদম সহজ, উভয় পদ প্রধান থাকবে, মানে প্রাধান্য পাবে আর কি। আর উভয় পদ একই হবে, সমজাতীয়। যদি বিশেষ্য হয় 2টাই বিশেষ্য, বিশেষণ হলো 2টাই বিশেষণ। যেমন দেখো বাবা মা, এগুলো একদম সহজ সমাস বলতেছি, তাহলে এখানে বাবাকে বোঝাচ্ছে, মাকে বোঝাচ্ছে। কিন্তু যদি বলি ভাই বড় ভাই, এখানে কিন্তু ভাইকে বোঝাচ্ছে, কেমন ভাই, বড় ভাই। ভালো করে খেয়াল করো পার্থক্য দ্বন্দ্ব সমাস এবং ওই যে কর্মধারয়ের মধ্যে পার্থক্য। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, কর্মধারয় সমাসে পরপদ প্রধান, তো এগুলো তোমাকে জানতে হবে। তাহলে এখানে ভালো করে খেয়াল করলে দেখবে জন্ম মৃত্যু, তাহলে এখানে জন্মকে বোঝাচ্ছে, মৃত্যুকে বোঝাচ্ছে, মাঝখানে একটা উদ্দেশ্য হয়ে গেছে দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব সমাসের পাশে এটা যে সমার্থক দ্বন্দ্ব, সংখ্যাবাচক দ্বন্দ্ব, এগুলো লেখার কোনো দরকার নাই। তবে তোমার যদি মনে করো ওই যে একশেষ দ্বন্দ্ব আছে, তার অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্বের মধ্যে মাস্ট অলুক শব্দটা তোমাকে লিখতে হবে, অলুক শব্দটা লিখতে হবে, মানে এটা যে অলুক দ্বন্দ্ব সেটা তোমাকে লিখতে হবে। বোঝাতে পারছি কিনা বলো? আচ্ছা, ওকে, তাহলে এবার খেয়াল করো, একদম ইজি, তুমি একটু করে ক্লাসটা করো, একদম ইজি হয়ে যাবে তোমার জন্য। তাহলে সর্বপ্রথমে আমরা বলছি দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান থাকবে এবং সমস্ত পদের মধ্যে হাইফেন থাকতে পারে। হাইফেন কি করতে পারে? থাকতে পারে। বুঝছো কিনা বলো আগে? সমস্ত পদের মধ্যে কি থাকতে পারে? হাইফেন থাকতে পারে। ওকে, তাহলে এরপর তারপর হচ্ছে এখানের মধ্যে অলুক দ্বন্দ্ব। কি ভাইয়া? অলুক দ্বন্দ্ব হচ্ছে একদম ইজি, অর্থাৎ জাস্ট 2টা সমস্ত পদের মধ্যে, মনে করো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, তেলে বেগুনে। তাহলে একটা জিনিস খেয়াল করলে তুমি দেখবা, এখানে হচ্ছে তেল, মূল শব্দ হচ্ছে তেল, তাই শেষের সাথে একটা এ যুক্ত হয়েছে।
এটা হচ্ছে একটা বিভক্তি, এখানে মূল শব্দ বেগুন শেষে একটা যুক্ত হয়েছে। উভয় পদে যদি বিভক্তি থাকে, মাঝখানে যদি হাইফেন থাকে, ওটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। উভয় পদে বিভক্তি মানে পূর্বপদ বিভক্তি, পরপদ বিভক্তি এরকম যদি থাকে, তাহলে সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব লিখতে হবে। বেশ বাক্য একদম সহজ, কিছু বোঝার দরকার নাই, মাঝখানে শুধু ও বসে দিবা, তেলেও বেগুনে। তারপরে যদি বলি জলে স্থলে, জলেও স্থলে, কেমন? আকাশে বাতাসে, আকাশেও বাতাসে, সেক্ষেত্রে আকাশ বাতাস বোঝাচ্ছে না। তাহলে এখানে দেখো এবার এগুলো যেগুলো দিয়েছে আমরা সেগুলো একটু আলোচনা করি। তাহলে জন্ম মৃত্যু যেহেতু কোনো বিভক্তি না, এটা সাধারণ দ্বন্দ্ব। জনমানব দ্বন্দ্ব, 7 17 7 ও 17 দ্বন্দ্ব। যদি এটা সংজ্ঞাবাচক দ্বন্দ্ব, আপাতত সংজ্ঞাবাচক লিখার দরকার। তুমি যদি পারো হ্যাঁ এটা সংজ্ঞাবাচক, তাহলে তুমি সংজ্ঞাবাচক লিখে দিও, কেমন? এরপর আসো, তারপর যদি বলে মরা বাচ্চা, তাহলে মরাকেও বোঝাচ্ছে, বাচ্চাকে বোঝাচ্ছে, মরাও বাচ্চা দ্বন্দ্ব। দা কুমড়া বিরোধাত্মক দ্বন্দ্ব, যদিও বিরোধাত্মক লিখার দরকার নাই, দাও কুমড়া দ্বন্দ্ব। শূন্য সমান্ত দ্বন্দ্ব। রক্ত মাংস, রক্ত নাউন, মাংস নাউন, রক্তকে বোঝাচ্ছে, মাংসকে বোঝাচ্ছে, হাইফেন থাকতে পারে, কেমন? তারপর দেখো দুধ ভাত, দুধ-ভাত। এখন যদি বলি ভাইয়া দুধে বাতে, তখন কিন্তু সেটা অলুক হয়ে যাবে। কেন? দুধে বাতে। দেখে ভাইয়া তোমরা বলতে পার ছেলে মেয়ে, এটা কোন সমাস? ছেলে মেয়ে কোন সমাস? আজকে সমাস সব বিধি দূর হয়ে যাবে। এবং হ্যাঁ দেখো যেটা বলছিস ছেলে মেয়ে কোন সমাস বলো তোমরা। তারপর দেখো সাপে নেউলে, এই দেখো এটাকে তোমাকে লিখতে হবে, এভাবে লিখলে হবে না, এখানে তোমাকে লিখতে হবে এই যে সাপে নেউলে। যেহেতু দেখো সাপের সাথে একটা বিভক্তি আছে, নেউলের সাথে একটা বিভক্তি আছে, তখন তুমি শুধু দ্বন্দ্ব লিখলে হবে না, তোমাকে লিখতে হবে অলুক দ্বন্দ্ব, কেমন? আবার দ্বন্দ্ব বানানটাকে রাখবা, ওকে, অলুকটা লিখতে হবে, নাহলে নাম্বার না দিবে না, কেমন? এরপর আসো, এরপর আমরা উপরে যাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে ফেলো। তারপর দেখো দম্পতি, এটাকে বলা হয় যে একশেষ দ্বন্দ্ব, তবে আপাতত দ্বন্দ্ব লিখলেও নাম্বার দিবে। দম্পতি, লেনদেন দ্বন্দ্ব, লেন ও দেন, হিতাহিত, হিত ও আহিত দ্বন্দ্ব, হাতে পায়ে। এবার খেয়াল কর ভাইয়া, এ দেখো হাতের সাথে একটা কি আছে? এ আছে, পায়ের সাথে একটা কি আছে? এ আছে, সেজন্য আমরা কি দিলাম? অলুক দ্বন্দ্ব দিলাম। এ দেখো দুধের সাথে একটা এ, ভাতের সাথে একটা, এবং সেটা এখানে দিয়ে গেছে, এখানে দিয়ে গেছে, লোপ পায় না, সেজন্য অলুক দ্বন্দ্ব। এখানে তোমরা মনে রাখবা অমানে না, লোক মানে হচ্ছে লোপ পাওয়া, তার মানে লোপ পাবে না। কি লোপ পাবে না? বিভক্তি লোপ পাবে না। অর্থাৎ উভয় পদ থেকে যখন বিভক্তি লোপ পাবে না, তখন সেটাকে আমরা বলবো অলুক। বুঝছি কিনা বলো এবার? দ্বন্দ্ব থেকে এর বাইরে কিছু আসবে না, তোমরা যতটুকু পড়িয়েছি এতটুকু। দ্বন্দ্ব থেকে যদি আসে এর বাইরে কিছুই আসবে না। আমরা যদি আসে, আমরা এটাকে আমরা নিত্য সমাস দিব, আমি তুমি আমি সে, আমরা নিত্য সমাস আসতেছি। এরপর আসো, যদি আমরাকে অনেকে বহুপদী বলেছে। এরপর আসো আমরা কর্মধারয়টা একটু পড়ার চেষ্টা করি। কর্মধারয় দ্বন্দ্বর পরে আমরা কর্মধারয়টা ভরে ফেলি, যেহেতু কর্মধারয় নিয়ে বেশি একটু প্রশ্ন আসে, কেমন? এরপর দেখো কর্মধারয়, প্রথমে মধ্য পদলিপি কর্মধারয়। এখন আমরা মধ্য পদলিপি পরে পড়বো, আগে পড়বো উপমান কর্মধারয়। কেন ভাইয়া? তুমি বলতে পারো কেন? কারণ হচ্ছে উপমান থেকেই বেশি প্রশ্ন দেখতে পাই আমরা। উপমান উপমিতি এগুলো পরে, তারপর মধ্য পদলিপিতে যাবো। এরপর দেখো আমরা ভাবতেছি উপমান কর্মধারয়। উপমান চিনার একদম সহজ টেকনিক তোমাদেরকে বলি। উপমানের মধ্যে একটা নাউন থাকবে, প্রথম অংশ হচ্ছে বিশেষ্য থাকবে। প্রথম অংশ কি থাকবে? বিশেষ্য। আমরা ইংলিশে লিখতেছি নাউন, তারপর অংশ থাকবে অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে বিশেষণ। তাহলে এবার খেয়াল করো, আমরা সবগুলোকে আমরা একটু নাউন অ্যাডজেক্টিভের মধ্যে ক্লিয়ার করি, কেমন? এবং এই যে উপমানের মধ্যে একটার সাথে একটা তুলনা করা যাবে। তুলনা সত্য, তুলনা যেটা করা যাবে সেটা হচ্ছে সত্য, কেমন? তুলনা যেটা সেটা কি হবে? বাস্তবিকতা, এবং এটা সত্য। এবং ব্যাস বাক্যের মাঝখানে একটা কি দিবা? ন্যায় দিবা বা মত দিবা। তুমি যেটা ইচ্ছে দাও, তুমি যদি মত দিতে না হয় তুমি সবসময় ন্যায় দাও। মাঝখানে কে রাখতে হবে? উপমানে মাঝখানে, উপমানে কি বসবে? মাঝখানে। মত দিলেও ভুল হবে না, এমনি কথার কথা সবগুলো দিয়ে নিয়ে বসে দাও। এবার দেখো কুসুম একটা নাউন, একটা বিশেষ্য, কুমল একটা অবস্থা, অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এবার কুসুম কেমন হয়? ডিমের কুসুম দেখেছো তো? কুসুমটা ধরে দেখলে কি হয়? কোমল হয়, নরম হয়। এবার সত্য হচ্ছে না তুলনাটা, কুসুম কেমন? অর্থাৎ কুসুম কোমল। কুসুম কেমন? কোমল। তাহলে এবার খেয়াল কর, কুসুমের ন্যায় কোমল, তার মানে যেহেতু একটার সাথে একটা তুলনা করা যাচ্ছে, এটা হচ্ছে উপমান। বসছে কিনা বলো? এরপরটা আসো এরপর আমরা দেখি বজ্র মানে হচ্ছে ওই যে ভাত বা যেটা তোমরা ঠাটাল বলি আর কি আমরা আঞ্চলিক ভাষায়। তারপর দেখো কণ্ঠ, কণ্ঠ মানে হচ্ছে বজ্র, যেভাবে কণ্ঠ মানে বজ্রের আওয়াজটা, তাহলে বজ্রের যে আওয়াজ সেটাই আর কি। তাহলে বজ্রের নিয়ে কণ্ঠ মানে হচ্ছে বজ্রের মতো করে কণ্ঠটা তুলনা করা বুঝিয়েছে, যদিও হচ্ছে না, কেমন? যদিও কণ্ঠ তোমরা এক নাউন হিসেবে ধরো, কিন্তু এখানে কণ্ঠটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, এরকম খুবই কম আছে। এরপর দেখো
শশ মানে খরগোশ, ব্যস্ত মানে ব্যস্ত। তাহলে দেখো নাউন অ্যাডজেক্টিভ, তাহলে দেখো খরগোশ সবসময় কিন্তু ব্যস্ত দেখায়, তার মানে শশকের ন্যায় ব্যস্ত, শশক মানে খরগোশের ন্যায় মানে মতো ব্যস্ত, উপমান কর্ম দ্বারাই। আর দেখো কাজল, কাজল কালো, একটু বুঝিয়ে দিচ্ছি, কাজল কালো, তাহলে কাজল নাউন, কালো অ্যাডজেক্টিভ না, কাজল নাউন, কালো কি অ্যাডজেক্টিভ। এবার দেখো, এবার খেয়াল করো, কাজল নাউন, আবার বলতেছি কালো অ্যাডজেক্টিভ। এবার কাজল কেমন হয় বলো, কালো, তুলনা করা যাচ্ছে কিনা দেখো, সত্য, এরকম তুলনা করা গেলে এটা হচ্ছে উপমান কর্ম দ্বারাই। এখন তুমি বলতে পারো ভাইয়া কাজল তো অনেক ধরনের আছে, কাজল তো কি অনেক ধরনের আছে, আমরা তো আসলে পিঙ্ক কালারের কাজল দিই, তারপর হচ্ছে তোমার ওই যে সাদা কালারেরও হোয়াইট কালারেরও কাজল দিই, এবং স্যার ক্যাটরিনা কাইফ বিজ্ঞাপন করে, তোমাদেরকে তো বলেছিলাম ল্যাকমি আইকনিক কাজল এরকম করে বলে, এটার ডিউরেশন হচ্ছে 24 আওয়ার্স এরকম করে বলে আরও। যাক, তাতে কাজল কেমন হয়, কালো হয়। এবার দেখো তুষার, বেশি উদাহরণ দিতে হচ্ছে না, তুষার হচ্ছে বরফ। এখন যদি বলি শুভ্র, শুভ্র মানে হচ্ছে সাদা, শুভ্র মানে কি শুভ্র, শুভ্র মানে সাদা, তুষার নিয়ে শুভ্র, তুষার শীতল, তুষার নিয়ে শীতল, দুধ সাদা, দুধের নিয়ে সাদা, তাহলে দুধ নাউন, সাদা অ্যাডজেক্টিভ। এইভাবে সবগুলো দেখবা তুমি নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে হবে এবং তুলনা কি হবে, সত্য হবে। তাহলে উপমান কর্ম দ্বারা কিন্তু আমাদের এই দেখো কাজল কালো, কাজল কালো, কাজলের ন্যায় কালো বা কাজলের মতো কালো। তুষার শীতল, তুষারের নিয়ে শীতল, উপমান। দেখো পদ্ম আঁকি, পদ্ম হচ্ছে নাউন, এখানে আঁকি, আঁকিটা যদিও আচ্ছা যারা এটা হবে না, এটা হচ্ছে উপমিত হবে, একটু ভুল হয়ে গেছে। রক্ত কোমল, রক্তর ন্যায় কোমল, রক্তর ন্যায় কোমল। এরপর আসো উপমিতে, আসো উপমিত, উপমিত, উপমিত এখানে দেয় নাই, আমরা উপমিতটা একটু লিখে ফেলি কেমন। আচ্ছা দিছে উপমিত। দেখো খেয়াল করো, উপমিতের মধ্যে ন্যায় সবসময় ব্যাস বাক্যের শেষে হবে এবং দুইটা অংশ নাউন হবে, দুইটাই কি হবে, নাউন হবে। একটু খেয়াল করো, পিঙ্ক কালারের কাজল, দেখো হ্যাঁ। এবার খেয়াল করো উপমিত, উপমান যেমন শিখেছো, উপমিত সেম, এর বাইরে আর উপমিত নাই। যেমন দেখো এখানে দুইটা অংশই নাউন, দুইটা অংশে কি থাকবে, নাউন। এর আগে দেখেছো পদ্ম আঁকি, এটাও কিন্তু উপমিত বলেছি, এখানে ভুল হয়ে গিয়েছে হয়তো। তাহলে উপমিত কেমন, তাহলে উপমিত আমরা যদি খেয়াল করি নাউন প্লাস নাউন, এবং এখানে যে তুলনাটা হবে সেটাকে আমরা কি বলবো, মিথ্যা হবে, মানে হচ্ছে এটা বাস্তবে কখনো সম্ভব না, তবে তুলনা করা হয়, এটা বাস্তবে সত্য না। যেমন দেখো আমি যদি বলি ফুল, ফুল মানে ফ্লাওয়ার, ফুল মানে কি ফ্লাওয়ার, একটা নাউন। কুমারী মানে মেয়ে, তাহলে এটাও নাউন, দুইটাই নাউন পাইছো। এবার দেখো বাস্তবিকতা যদি তুমি তুলনা করো, ফুল কখনো কুমারী হতে পারবে না, কুমারী কখনো ফুল হতে পারবে না। কিন্তু উপমানের মধ্যে দেখো কাজল কেমন হতো, কালো হতো, আবার কালো কি হতো, কাজল হতো। তার মানে বোঝা যাচ্ছে তুলনা করা গেলে উপমান, তুলনা করা না গেলে উপমিত। কেমন না গেলে না, তুলনাটা মিথ্যা হলে। আর এটা চেনার আর একটা সহজ টেকনিক হচ্ছে, উপমিতের মধ্যে দেখো মি আছে, আর আমরা মনে রাখবো মি মানে মিথ্যা, উপমানের মধ্যে কিন্তু মি নাই। বুঝছে কিনা বলো তো এবার, উপমানের মধ্যে কি আছে, বুঝছে কিনা বলো এতটুক, বুঝছো? এরকম গতিতে পড়ালে কিছু বুঝবা না, এটা কে বলতেছে ফারে, আর আসতে ফারাইতাম, আসতে ফারাইলে ভাইয়া শেষ হবে, এখানে অনেক কিছুই। আরেকটা আসতে ফারাইতে বলতেছে, আচ্ছা আচ্ছা ওকে 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 না, এখানে উপমানও লিখতে হবে, উপমিত মাস লিখতে হবে, এখানে শুধু কর্মদ্বারা লিখলে হবে না, কেমন? এখানে উপমান, উপমিত, রূপক, মধ্যপদলিপি এগুলো লিখতে হবে, না হলে তোমাকে নাম্বার দেওয়া হবে না। তাহলে আমি আবারও বলতেছি, উপমানের ক্ষেত্রে একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা বিশেষ একটা বিশেষণ থাকবে, একটার সাথে একটা তুলনা করা যাবে, এবং ব্যাস বাক্যের ক্ষেত্রে ন্যায় মাঝখানে বসবে, গেল উপমান। উপমিত মরস্বিকের মি রয়েছে, এখানের মধ্যে দুইটাই বিশেষ্য হবে এবং এই দুইটা তুলনাটাও মিথ্যা হবে। বুঝাইতে পেরেছি? তবে কে রাখতে হবে, এখানে ন্যায় সবসময় সব ব্যাস বাক্যের শেষে বসবে। এখানে খেয়াল করো, এই দেখে খেয়াল করো, তোমাদের বই যদি মাঝখান দেওয়া থাকে সেখানে হচ্ছে কোথাও ভুল আছে, বুঝছো? এখন বসছে কিনা বলো, এখন বসছে কিনা বলো। দূরত্ব পড়াচ্ছি না, দ্রুত পড়াচ্ছি। আচ্ছা ওকে ভাইয়া, ঠিক আছে, এরকম করে পড়ান। আচ্ছা আস্তে আস্তে বলতেছি। তাহলে এবার খেয়াল করো, আমি আরো একটু বলতেছি, মন বিহঙ্গ। তাহলে এবার দেখো, মনোনাউন, বিহঙ্গ মানে পাখি, তাহলে মন বিহঙ্গের ন্যায়, কুমারী ফুলের ন্যায়। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাকে তুলনা করা হচ্ছে, কার সাথে তুলনা করা হচ্ছে, যাকে তুলনা করা হচ্ছে সে আগে বসবে। তাহলে এখানে কুমারীকে তুলনা করা হচ্ছে, কুমারী আগে। কিসের সাথে তুলনা করা হচ্ছে? ফুলের সাথে, সেজন্য কুমারী ফুলের ন্যায়। মনকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? বিহঙ্গের সাথে, মানে ফাঁকির সাথে। হয়তো আমার মন ফাঁকির মতো, বলে যে আমার মন কিসের মতো? ফাঁকির মতো, সেজন্য মন বিহঙ্গের ন্যায়।
বাহু, বাহু মানে হচ্ছে হাত, লতা মানে লতা, দুইটাই নাউন। ভালো করে খেয়াল করো। এরকম দ্রুত না পড়াইলে পরীক্ষার আগের দিন তুমি কি করে পারবো বলো আমাকে। গুরু ভক্তি, গুরুকে ভক্তি এখানে আসবে না। গুরু ভক্তি, গুরুকে ভক্তি। আচ্ছা, শরমত চৌধুরী তুমি গ্রুপ লিঙ্ক, গ্রুপটা তোমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। ওকে, এরপর খেয়াল করো, এরপরে খেয়াল করো আমরা কোথায় যাব। হ্যাঁ, এরপরে যদি আমরা দেখি মুখ চন্দ্র, এরপর আমরা দেখবো কি মুখ চন্দ্র। তাহলে মুখ হচ্ছে নাউন, চন্দ্র হচ্ছে নাউন। এরপর আমরা দেখবো মুখ হচ্ছে নাউন, চন্দ্র হচ্ছে নাউন। তাহলে মুখ চন্দ্রের কি হবে, ন্যায় হবে। মুখ চন্দ্রের কি হবে, ন্যায় হবে। এরপরে ওই দেখো এখানে যেহেতু মুখ কখনো চন্দ্র হতে পারবে না, চন্দ্র কখনো মুখ হতে পারবে না, তাহলে এখানে হচ্ছে কি মিথ্যা বোঝাচ্ছে। তার মানে এই তুলনাটা কি হবে, মিথ্যা। ভালো করে খেয়াল করুন, মুখ কখনো চন্দ্র হতে পারে, বলো মুখ কখনো চন্দ্র হতে পারে। মুখ কখনো কি চন্দ্র হতে পারে কিনা বলো তো, চন্দ্র হতে পারে? ইটস নট পসিবল। এমনি তুমি বলো যে তোমার মুখখানা আমার চাঁদের মতো, এরকম করে অনেকে বলে তোমার মুখখানা চাঁদের মতো বলে না, কিন্তু আসলে চাঁদ কখনো মুখ হতে পারবে না, মুখ কখনো চাঁদ। এরা আজকে ফলাফাইন কমে গেছে কেন, কি নামাজ পড়তে গেছে নাকি ফলাফাইন সবগুলো, আরগুলো কই? তাহলে এবার খেয়াল করো, খর পল্লব, কর পল্লবের নেই, চরণ কমল, চরণ কমলের নেই। এইভাবে যদি বলতে যাই আরো অনেক আছে। যেমন দেখি বলতো ভাইয়া, সিংহ পুরুষ, তখন তুমি কি বলবা, তখন তুমি কি বলবা, তখন তুমি কি বলবা বলো। ঠিক আছে বলতেছি, স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে, সারা বছর পড়ে না, সুদীপ্ত তঞ্চঙ্গা, তাই তোমাদের মাথার উপর দিয়ে না যাবে। আমি এত সহজ করে বুঝাচ্ছি, এই যে কতগুলো আছে পরীক্ষার আগের দিন পড়বে এগুলো, তারপরে মাথা ঢুকে যায়। যিনি গিন্নি তিনি মা হবে। আমি এতটুকু যাচ্ছি না, যাচ্ছি আস্তে আস্তে, আমাকে একটু সময় দাও। উপমানটা বোঝান স্বর। আচ্ছা, উপমানটা বোঝান স্বর। তাহলে যেটা বলছি উপমান, উপমান হচ্ছে একটা বিশেষ্য, প্রথম অংশ হচ্ছে বিশেষ্য, পর অংশ হচ্ছে বিশেষণ। আবার বলতেছি বিশেষ্য বিশেষণ, একটার সাথে একটা তুলনা করা যাবে। যেমন কাজল কালো, তাহলে কাজল কেমন হয়, কালো হয়। তোমাদেরকে উদাহরণ দিয়ে মনে রাখার জন্য বলছি, ল্যাকমি আইকনিক কাজল, এভাবে তোমরা মনে রাখতে পারো। ওকে, তাহলে এরপর খেয়াল করো রূপক। তাহলে উপমান গেল, উপমিত গেল, রূপক। রূপক আরো সহজ, দুইটাই নাউন, তবে বাস্তবে এটার কোনো অস্তিত্ব নাই, এটাকে তুমি অদৃশ্যমান হিসেবে ধরে নিতে পারো। তাহলে ভাই আবার বলতেছি, উপমানের মধ্যে তুলনা করা যাবে, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ। উপমিতের মধ্যে দুইটাই নাউন, তুলনা করা মিথ্যা, তুলনা মিথ্যা। আর রূপকের মধ্যে দুইটাই নাউন, তবে অদৃশ্যমান। এই তিনটা জিনিস মাথা রাখতে পারলে তোমার শেষ। রূপক মানে মাঝখানে রূপ। এবার আসো, এবার খেয়াল করো, আমরা যদি তোমাদেরকে একটু করে বোঝাই, এখানে খেয়াল করো রূপক কর্মধারাটা খেয়াল করো। হ্যাঁ, পদার্থ শব্দ বেশ বাক্য, মোহ নিদ্রা। আমি একটু সহজ বোঝাই, মন মাঝি। মন দেখা যায় আজ পর্যন্ত কেউ, তুমি কি আরো মন দেখেছো কিনা বলো তো? মাঝি, তাহলে মাঝি তো দেখা যায়। মনের মাঝি কে আছে তুমি দেখতেছো, আমি দেখতেছি। তো সেই জন্য আসলে মনও নাউন, মাঝিয়ে নাউন। আমরা মাঝখানে যেহেতু দেখতেই পাই না, মন মাঝি আসলে দেখা যায় না, সেই জন্য আসলে মন রূপ মাঝি বসাবো রূপক কর্মধারায়। যৌবন সূর্য, যৌবন সূর্য কেউ দেখেছে বলো তো? আজ পর্যন্ত কেউ দেখেছে? দেখা নাই তো। এমনি কথার কথায় প্রচলিত আছে, যৌবন নাউন, সূর্য নাউন। তাহলে আমরা যৌবন রূপ সূর্য বসাই দিব। অলসতন্ত্রা, অলসতন্ত্রা মানে হচ্ছে আসলে ওই তন্ত্রা শব্দের অর্থ হচ্ছে ঘুম, অলস। তাহলে অলসতা দেখা যায়, তুমি অলসগিরি করতেছো, কিন্তু বাস্তব কিন্তু অলসে দেখা যায় না। আর অলসের যে ঘুম সেটা দেখা যায় না, বুঝতে পেরেছি? সেই জন্য অলস রূপ তন্দ্রা। আমি তোমাদেরকে একদম সহজ উদাহরণ দিই, বিষাদ সিন্ধু। বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ, সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সাগর। বিষাদ শব্দের অর্থ কি? দুঃখ। সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সাগর। ভাই, আর দুঃখ দেখা যায় কিংবা দুঃখের সাগর দেখা যায় না, তো সেজন্য বিষাদ রূপ সিন্ধু। সেমভাবে যদি সুখ সাগর, সুখ দেখা যায়, হ্যাঁ দেখা যাইতেও পারে। সুখের সাগর কেউ দেখেছে আজ পর্যন্ত? সেজন্য মাঝখানে রূপ হবে। পরাণ, পাখি, পরাণ কেউ দেখেছে কখনো? পাখি, দুইটাই কিন্তু নাউন, এগুলো কিন্তু সবগুলো দৃশ্যমান। জীবন দেখা যায় না, জীবনের প্রদীপ কেউ দেখেছে না। তাহলে যেগুলো দেখা যাচ্ছে না, যেগুলো অদৃশ্যমান, সেগুলো হচ্ছে রূপক কর্মধারায়। মনে থাকবে। আবারও বলতেছি, উপমান। আরও আস্তে আস্তে পড়ালে শেষ হবে কখন? হ্যাঁ, এটাই তো। ওকে, তোমাদের তো শিট দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারবা। এরপরে দেখো, তারপর আমার যেগুলো এখানে টাইপিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, ভুল হলে সেগুলো তুমি একটু খাতা লিখে ফেলবো, তোমরা দিলে সেগুলো তুমি একটু ঠিক করে ফেলবা। এরপর আসো মধ্যপদলিপি কর্মধারা। এটা সবচেয়ে কঠিন আমাদের মধ্যপদলিপি। মধ্যপদলিপিটা একটু খেয়াল করো। মধ্যপদলিপি কর্মধারা একটু কঠিন, সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে মধ্যপদলিপি কর্মধারায় আসলে আমাদের মাঝখানে একটা পথ নিয়ে আসতে হবে। এটা আসলে অনেক ব্যাপার, অনেক মুখস্থের একটা ব্যাপার স্যাপার। তারপর আমরা কিছু টেকনিক দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, একটু মনোযোগ দিলে হয়ে যাবে তোমাদের। দেখো, যেমন সিংহাসন,
তাহলে এখন তুমি কেমনে বুঝলাম মাঝখানে যে চিহ্নিত আসছে, কারণ সিংহাসনটা এখানে আসলে চিহ্নিত থাকুক না থাকুক সবাই সিংহাসন বলে, কিন্তু এখানে আগে সর্বপ্রথম যখন সিংহাসন আবিষ্কৃত হয়েছিল হয়তো সিংহ একটা ছিল এবং সাপ থাকলে সেটাকেও কিন্তু সিংহাসন বলে, তারপর সিংহ চিহ্নিত আসন। কেমন? তো যদি কোনো কিছু মিশ্রিত থাকে, মনে করো ওটার সাথে অ্যাটাচ থাকে, তখন সেটাকে তুমি মিশ্রিত বলবা। যেমন যদি বলি ফানি ভাত, তখন তুমি বলবো ফানি মিশ্রিত ভাত। কেমন? যদি বলি মনে করো দুধ ভাত, তুমি বলবো জল মিশ্রিত জল ভাত, জল মিশ্রিত ভাত। কেমন? যদি বলি মনে করো ঝাল মুড়ি, তখন তুমি বলবো ঝাল মিশ্রিত মুড়ি, মিশ্রিত থাকলে। এবার আসো, যদি কোনো যানবাহন থাকে, মানে যানবাহন সম্পর্কিত কিছু একটা থাকে, আকাশে জলে যেখানে থাকবে থাকুক, তুমি মাঝখানে বসে দিবা চালিত। যেমন যদি বলি মোটর গাড়ি, তখন তুমি বলো মোটর চালিত গাড়ি। জলযান, জলে চালিত যান। আকাশ যান, আকাশে চালিত যান। কেমন? ঠেলা গাড়ি, ঠেলায় চালিত গাড়ি। বুঝতেছি কিনা বলো? মনমাজির এই গানও তো গায়ে ফেলতেছি এখানে, ফলা হয়নি। শাকিল ভাইয়া আস্তে আস্তে ফরান। যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে। বেশি কোডিং হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, এরপর আসো, তারপরে আমরা কর্মধার এটা খেয়াল করবো। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে। এই দেখো, পলান্ন, পল মিশ্রিত না, পল মানে হচ্ছে মাংস, অন্ন অংশের মধ্যে আসলে মিশ্রিত থাকে জিনিসটা, সেই জন্য পল মিশ্রিত অন্ন মধ্যপদলোপী কর্মধার হয়। হাঁটু জল, তাহলে হাঁটু পরিমাণিত জল। তা মনে করো আমি এখানে একটা দেওয়াল করে আঁকলাম, তাই দেওয়াল করে বিরাট বাক্য কি হবে? দেওয়ালে ঠাঙানো গড়ি, দেওয়ালে আটকানো গড়ি, হাত গড়ি, হাতে পরার গড়ি। কেমন? এভাবে এভাবে মধ্যপদলোপী মাঝখানে পদটা নিয়ম আমরা বের করব। আর এছাড়া যদি কোনো বিষয় নিয়ে যদি কিছু দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি বিষয়ক বসাবা। কি বসাবা? বিষয়ক। যেমন আমি যদি বলি মনে করো সাহিত্য সভা, তাহলে সাহিত্য এটা একটা কিন্তু বিষয়, তখন তুমি বলবা সাহিত্য বিষয়ক সভা। আবার যদি মনে করো তোমাকে বলছি আমি চিকিৎসা শাস্ত্র, তখন তুমি বলো চিকিৎসা বিষয়ক শাস্ত্র। রসায়ন শাস্ত্র, সেম রসায়ন বিষয়ক। এইভাবে হবে সাহিত্য চর্চা, সাহিত্য বিষয়ক চর্চা, মাঝখানে বিষয়ক নিয়ে আসবা। আবার মনে করো একাদশ থেকে শুরু করে দ্বাদশ, ত্রয়োদশ, এগুলো যেগুলো আছে সেখানে তুমি অধিক নিয়ে আসবা। তাহলে একাদশ কি হবে? 1 + 10। দ্বাদশ কি হবে? 2 + 10। বেশি জোর হয়ে যাচ্ছে, আরেকটা আসতে পারবো? আচ্ছা, এরপর দেখো, এরপরে খেয়াল করো, একজন বলছে ভাই আপনি অভিনয় করেন যে বেশ ভালো লাগে, একটা গান করবেন। এখন গান টান করার সময় তোমরা পড়ালেখা করো মনোযোগ দিয়ে, আরগুলো পরে দেখা যাবে। এরপর আসো, আকাশে চালিত জাহাজ, আকাশ জাহাজ, কনফিউজড, পাপিয়া। এরপরে দেখো, এই সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায় হবে, পুরুষ সিংহের ন্যায়। স্নেহা, ওকে ভাইয়া প্রতিবেদনটা ফরাইয়ান। প্রতিবেদন কালকের শিশু সবগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এরপরে, কারণ এখন আসতে ফরাইলে তো ভাই তোমাদের যে কালকে একদিন সময় আছে, আমি কালকে 3টায় ক্লাস নিলে তাহলে তোমাদের কিন্তু সন্ধ্যা 7টায় আমাদের ক্লাস শেষ করে দিতে হবে, বা তোমাদের নিজেদের একটু সময় দিতে হবে, কারণ নির্মিতির একটা ব্যাপার স্যাপার আছে। ফলাফল শুধু অনলাইনে থাকলে কি হবে? পড়ালেখা বাসায় করতে হবে না? এরপর আসো, তাহলে আমরা কিন্তু উপমান গেল, উপমিত গেল, রূপক গেল, মধ্যপদলোপী গেল। তো মধ্যপদলোপী যেগুলো আছে সেগুলো একটু খেয়াল রাখবো, মাঝখানে একটা পথ নিয়ে আসতে হবে। যদি বলি গড় জামাই কি হবে বলো? গড়ে আশ্রিত জামাই। মৌমাছি কি হবে? মৌ আশ্রিত মাছি। আমি কয়েকটা প্র্যাকটিস করে দিয়ে হয়ে যাবে। কেমন? তাহলে দেখো, মৌমাছি কি হবে? আমার মুখে মুখে বলো কি হবে? মৌ আশ্রিত মাছি। গড় জামাই কি হবে? গড় আশ্রিত জামাই। পলান্ন কি হবে? পল মিশ্রিত আন্ন। ফানি ভাত, ফানি মিশ্রিত ভাত। দুধ ভাত, দুধ মিশ্রিত ভাত। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। গড় জামাই, গড়ে আশ্রিত জামাই। মনে থাকবে ঝাল মুড়ি, জাল মিশ্রিত মুড়ি। তাহলে এভাবে যদি বলি মনে করো, আবার যদি বলা হয় পদ্মা নদী, তখন তুমি পদ্মা নামক নদী। ঢাকা নগরী, ঢাকা নামক নগরী। এইভাবে সবগুলোতে মাঝখানে কি আসবে সেটা তোমার সেন্স থেকে নিয়ে আসতে হবে। তো আমি প্র্যাকটিস করাই দিচ্ছি। তারপর দেখো ধর্মঘট কে রাখবা? ধর্ম রক্ষার্থে ঘট। তারপর দেখো, তুমি যদি বলি মনে করো জয় পতাকা, হ্যাঁ আরেকটা জিনিস কে রাখবা? জয় বিজয় যেটা আসবে আসুক, মাঝখানে সূচক বসে দিবা। জয় বিজয় যদি তাকে মাঝখানে কি বসে দিবা? সূচক বসে দিবা। জয় বিজয় বসে দিলে মাঝখানে সূচক বসে দিবা। জয় পতাকা, জয় সূচক পতাকা। জয় গান, জয় সূচক গান। জয় ধ্বনি, জয় সূচক ধ্বনি। বিজয় পতাকা, বিজয় সূচক পতাকা। বিজয় কেতন, বিজয় সূচক কেতন। এভাবে জ্যোৎস্না রাত, তার জ্যোৎস্নায় কিন্তু আচ্ছাদিত থাক। আচ্ছাদিত বলতে পারো, শোভিত বলতে পারো। তাহলে উপমান পড়াইলাম, উপমিত পড়াইলাম, রূপক পড়াইলাম। এরপর আসো রূপকও ফরাই ফেললাম।
দ্বিতীয় তৎপুরুষটা খেয়াল করো, সাধারণটা পরে, দ্বিতীয় তৎপুরুষ খেয়াল করো, একদম ক্লিয়ার। আমি 3 টেকনিক বলবো, 3 টেকনিকটা লিখে রাখো, এর বাইরে কোনো দ্বিতীয় তৎপুরুষ নাই। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, অনেকবার করে বলছি, একটু কে রাখো, আর বলতে পারবে না তুমি, ব্যাকআপ দিয়ে দেখে নিও, পরে বলবো। এরকম করে পরে গেলে সারাদিনে ক্লাস শেষ হবে না। দেখো যেটা বলছি, হ্যাঁ, দ্বিতীয় তৎপুরুষ দেখার জন্য তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। 3টা টেকনিক আমি বলতেছি, লিখে ফেলো। একটা হচ্ছে আমার মুখোমুখি বলো, প্রাপ্ত, প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত। প্রাপ্ত মানে সমস্ত পদ দেখি তুমি কিভাবে নির্ণয় করবে। আমি সবগুলো কিন্তু সমস্ত পদ দেখে শিখাচ্ছি, তোমাকে পরীক্ষায় দেওয়া থাকবে এই পাশেরটা। তাহলে দেখো আমি বলতেছি, তুমি লিখে ফেলতে পারো। প্রাপ্ত, এগুলো কিন্তু ওখানে থাকবে না, সিটের মধ্যে থাকবে না, সেজন্য কি রাখবা প্রাপ্ত। তারপর লিখবা পণ্য, গত, আমার সাথে সাথে বলো, আশ্রিত। প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত। প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত। মুখস্থ করে ফেলো। প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত থাকিলে চোখ বন্ধ করে দ্বিতীয় তৎপুরুষ, চোখ বন্ধ করে দ্বিতীয় তৎপুরুষ, চোখ বন্ধ করে দ্বিতীয় তৎপুরুষ। প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত, এই 3টা শব্দ যদি সমস্ত পদের শেষে থাকে তাহলে চোখ বন্ধ করে এটা দ্বিতীয় তৎপুরুষ। এক টেকনিক গেল। এখন ভাই উদাহরণ দেন, বোঝাই দেন ব্যাস বাক্য কেমনে লিখবো। তৎপুরুষে সবসময় যেই তৎপুরুষ হয় ওই বিভক্তি, দ্বিতীয় তৎপুরুষ হলে ক্যা বিভক্তি, তৃতীয় তৎপুরুষ হলে তৃতীয় দ্বারা দিয়া কর্তৃক বিভক্তি, চতুর্থ হলে জন্য বিভক্তি, জন্য বা নিমিত্তে বা ক্যা বিভক্তি, এভাবে যাবে। তাহলে সেজন্য যেহেতু দ্বিতীয় বিভক্তি, এই যে এখানে দ্বিতীয় বিভক্তি হচ্ছে ক্যা এবং রে, তাহলে আমাদের পূর্বপদের সাথে ক্যাটা লাগাইতে হবে। এবার সব প্রাপ্ত দিয়ে দেখো, প্রাপ্ত আছে, সারা বলছে প্রাপ্ত থাকলে পূর্বপদের সাথে ক্যা বিভক্তি যুক্ত হবে। এই তো বসে দিলাম, এই যে কেকটা বসে দিলাম। দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, কোন তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষ, মাস্ট দ্বিতীয়টা লিখতে হবে। সুযোগ প্রাপ্ত, সুযোগকে প্রাপ্ত, বৃত্তি প্রাপ্ত, বৃত্তিকে প্রাপ্ত, সাজা প্রাপ্ত, সাজাকে প্রাপ্ত। ঠিক আছে কিনা বলা, এবার এতটুকু। এবার আসো পণ্য, বিপদাপন্ন, বিপদকে আপন্ন, কেমন? বিপদকে আপন্ন, শরণাপন্ন, শরণকে আপন্ন। এবার আসো গত, গত দিয়ে যেগুলো আছে সবগুলো ব্যক্তিগত, তুমি বলবো ব্যক্তিকে গত, হস্তগত, হস্তকে গত, এভাবে গত দিয়ে আসলে এটাও হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। তারপর দেখো আশ্রিত, যদি বলে পদ আশ্রিত, পদকে আশ্রিত, কেমন? পদকে আশ্রিত। বুঝতেছি কিনা বলো, ফলো হাইন, বুঝতেছো তোমরা সবাই? আচ্ছা, এরপর খেয়াল করো, আমরা অতীত দিয়ে দেখবো। অতীত, অতীত যেমন আমি যদি বলি বর্ণনাতীত, বর্ণনাতীত, তুমি বলবো বর্ণনাকে অতীত, অতীত থাকলে দ্বিতীয় তৎপুরুষ। প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত, এই 5টা শব্দ মনে রাখবা। মনে থাকলে এগুলো হচ্ছে কি হবে? দ্বিতীয় তৎপুরুষ। বুঝাইতে পেরেছি কিনা বলো? তারপর আসো এবার, তাহলে এখন যদি বলি শোকাতীত, তুমি বলো শোককে অতীত। তাহলে এবার খেয়াল করো, এক টেকনিক গেল, এটা তোমাদের মাথায় আছে। দ্বিতীয় নম্বর টেকনিক লিখে রাখো। দ্বিতীয় নম্বর টেকনিক হচ্ছে তোমার চির এবং ক্ষণ থাকলে, চির এটা হচ্ছে সময়ের ব্যক্তি বোঝালে মূলত, চির এবং ক্ষণ এই 2টা শব্দ থাকলে এটাও দ্বিতীয় তৎপুরুষ। চির এবং ক্ষণ, চির এবং ক্ষণ থাকলে দ্বিতীয় তৎপুরুষ। তবে এটা বেশি আসে পরীক্ষায়, এটা বেশি আসে কারণ এটার বিভক্তি কিন্তু কে নাই, এখানে বিভক্তি বসাতে হবে। এটা থাকলে কালব্যাপিয়া, তারপর এটা দ্বিতীয় তৎপুরুষ। বুঝছে কিনা বলো? বুঝছে কিনা বলো? আমি বুঝাই দিচ্ছি। আমি দিলাম চির সুখী, চির সুখী, চির কি বলছি? সুখী। তখন সারা বলছে চির থাকলে দ্বিতীয় তৎপুরুষ। তার মানে তুমি এইখানের ব্যাস বাক্যের মধ্যে একটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে কালব্যাপিয়া। কি ব্যাপিয়া ভাইয়া? কালব্যাপিয়া। তুমি বলবে চিরকাল ব্যাপিয়া সুখী। আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি। চির সত্য, চিরকাল ব্যাপিয়া সত্য, চিরস্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী, চিরকুমার, চিরকাল ব্যাপিয়া কুমার, চিরকুমারী, চিরকাল ব্যাপিয়া কুমারী, চিরহরিত, চিরকাল ব্যাপিয়া হরিত। মনে থাকবে? আবার দেখো ক্ষণ দিয়ে দেখো, ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। বুঝাইতে পারছি? এবার বলো বুঝাইতে পারছি কিনা বলো, বুঝছে কিনা বলো? আচ্ছা, এরপরে আসো চিরকাল ব্যাপিয়া সুখী। মাশাআল্লাহ, তোমরা তো সবাই পারতেছো। স্যার কমন ডায়লগ বলতেছে। ওকে ওকে, এরপর খেয়াল করো শোকাতীত। ওকে 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 ওকে, সমাসের নাম সহ লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, সমাসের নাম সহ লিখতে হবে। এরপরে খেয়াল করো ভাইয়া, এরপরে হচ্ছে সমস্ত পদের দ্বিতীয় অংশ দ্বারা প্রথম অংশের কাজ করা, বুঝলে? শেষ, দ্বিতীয় তৎপুরুষ শেষ। 2টা টেকনিক বলছি, আরেকটা টেকনিক সমস্ত পদের দ্বিতীয় অংশ দ্বারা প্রথম অংশের কাজ করা, বুঝলে? আবার বলতেছি, সমস্ত পদের দ্বিতীয় অংশ দ্বারা প্রথম অংশের কাজ করা বোঝালে তাও হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। তাহলে আসো এবার ভাইয়া কাজ করা বোঝালে, যেমন দেখো আমি বললাম বাত রাধা,
তাহলে খেয়াল করো এখানে কিন্তু রাধা একটা কাজ করা, কাকে রাধা হচ্ছে বাদকে, কাকে রাধা হচ্ছে বাদকে। তাহলে দেখো প্রথম অংশ দ্বিতীয় অংশ দ্বারা প্রথম অংশের কাজ করা বোঝাচ্ছে। এভাবে যদি বলো মাছ ধরা, মাছকে ধরা। এভাবে যদি বলো বউ পিটানো বা জামাই পিটানো, তুমি বলবো বউকে পিটানো, জামাইকে পিটানো। স্বর নিক্ষেপ, স্বরকে নিক্ষেপ। বই পড়া, বইকে পড়া। তাহলে এটা এবং প্রথমটা মিল আছে, মাঝখানে কালবেফিয়া মাথায় থাকবে। আবার বলতেছি, গুছিয়ে দিচ্ছে, প্রাপ্তপূর্ণ গত আশ্রিত অতীত থাকলে দ্বিতীয় তৎপুরুষ, চির এবং করা থাকলে দ্বিতীয় তৎপুরুষ, তবে মাঝখানে কালবেফিয়া বসাইতে হবে। আর দ্বিতীয় অংশ দ্বারা প্রথম অংশের কাজ করা বোঝালে। এতটুকু তো আমাদের এই যে তোমার দ্বিতীয় তৎপুরুষ শেষে, এর বাইরে দ্বিতীয় তৎপুরুষ আসবে না। এখানে দ্বিতীয় তৎপুরুষকে সমাজ করতে গেলে সবসময় কে দিব, যে হ্যাঁ অবশ্যই কে দিবা, তবে ওই যে চির এবং করে থাকলে তোমাকে কালব্যাপিয়া দিতে হবে। বুঝাইতে পেরেছি? চির এবং করে থাকলে কি দিতে হবে? কালব্যাপিয়া দিতে হবে। এরপর আসো, এরপর কয়জন দেখাচ্ছে? আচ্ছা, এরপর আসো, এরপর আমরা তৃতীয় তৎপুরুষ পর্ব। দেখো পণ্য আছে না, বিস্ময়কে কি হবে? আপন্ন, নবীন। বরণ করা হচ্ছে কাকে? নবীনকে। চিরকৃত বলছি, চিরকালব্যাপিয়া সুখী। আম কুড়ানো, আমকে কুড়ানো। মাছ ধরা, মাছকে ধরা। তাহলে এখন তোমরা সবগুলো পারবে, আমার টেকনিকের মধ্যে চলে আসছে। এবার আসছে তৃতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ একদম এক টেকনিকে, দুই টেকনিকে বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু খেয়াল রাখবা, একটু খেয়াল করো সবাই। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ একটা। আচ্ছা, মোরা তো কিছুই পারবে না। আচ্ছা, তোমরা যারা পারবে না তাদের জন্য সহজ টেকনিক আছে। এরপর খেয়াল করো, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি তৃতীয় তৎপুরুষ যেটা রয়েছে সেটা দ্বারা হচ্ছে তোমার ওই যে একটা দ্বারা একটা বুঝাবে, এবং আমরা যদি বলি উনহীন শূন্য কম, তোমরা একটা জিনিস মুখস্থ রেখে ফেলবা, উনহীন শূন্য কম। উনহীন লিখে ফেলো, হীন শূন্য, উনহীন শূন্য কম। এগুলো যদি থাকে সেম আগের মতো, শাকির ভাই বলছে, তাহলে এটা কোন তৎপুরুষ? তৃতীয় তৎপুরুষ। উনহীন শূন্য কম। এরপর প্রসঙ্গটা আমরা পরে আসতেছি। উনহীন শূন্য কম থাকলে আমরা কি করব? ওকে, তাহলে উনহীন শূন্য কম থাকলে আমরা কি করব? তৃতীয় তৎপুরুষ। যেমন দেখো, আমি যদি বলি মনে করো পুষ্পহীন, তুমি বলবা, আর আমার তৃতীয় বিভক্তি কি? দ্বারা, দিয়া। কেমন? দ্বারা, দিয়া বা কর্তৃক যেটা রয়েছে আর কি। এখন দেখো, তুমি যদি বলো পুষ্পহীন, তুমি বলবো পুষ্প দ্বারাহীন। জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য। বিদ্যাহীন, বিদ্যা দ্বারাহীন। তারপর দেখো পাঁচ কম, পাঁচ দ্বারা কম। তারপর যদি বলি এক উন, এক দ্বারা উন। কেমন? এইভাবে আমরা পড়বো। ওকে, এরপর খেয়াল করো, এরপর আমরা পড়বো। ওকে ওকে, গুড গুড। এরপরে খেয়াল করো, এখানে মূল যেটা টেকনিক সেটা তুমি সমস্ত পদের প্রথম অংশটাকে এভাবে একটা বক্স রাখবা, দ্বিতীয় অংশটা এভাবে একটা বক্স। তাহলে এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। একটা যে খেয়াল রাখবো, প্রথম অংশ দ্বারা যদি সবসময় দ্বিতীয় অংশ বোঝাই, বুঝো নাই? প্রথম অংশ দিয়ে যদি দ্বিতীয় অংশ হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে হচ্ছে আমরা তৃতীয় তৎপুরুষ বলবো, সবসময় দিয়ে হবে। যেমন কিরকম? যেমন এই দেখো, আমি যদি বলি তেল মাখা, তখন তুমি বলো তেল দিয়ে মাখা, তেল দিয়ে মাখা। বুঝাতে পেরেছি? আমি যদি বল করো মধু মাখা, তাহলে মধুকে মাখা হচ্ছে না, মধু দিয়ে মাখা হচ্ছে। সেম ভাবে এখানে দেখো, এই যে মধু মাখা দিয়েছি, মধু দিয়ে মাখা। তাহলে দেখো এখানে আরেকটা জিনিস বলতে বলে গেছি, লুপ্ত থাকলেও, উনহীন শূন্য কম, লুপ্ত, লুপ্ত থাকলেও তুমি কি বুঝাচ্ছে সেটা দেখবে না, ম্যাক দ্বারা লুপ্ত, লুপ্ত আছে। এবার তাহলে লব্ধ মানে হচ্ছে গড়া। তাহলে গড়া কি দিয়ে গড়া হয়েছে? শ্রম দিয়ে গড়া হয়েছে। দেখো প্রথম অংশ দিয়ে দ্বিতীয় অংশ হয়েছে। মন গড়া, মন দিয়ে কিন্তু গড়া হয়েছে। দেখো, তো তুমি দ্বারার জায়গায় দিয়ে লিখলেও কোনো সমস্যা নাই, তবে তৃতীয় তৎপুরুষ লিখতে হবে। এবার জ্ঞান শূন্য বলছিলাম, জ্ঞান দ্বারা শূন্য। পদ দলিত, দলিত মানে এরকম ফিসে দেওয়া বা ডলা দেওয়া, তো তোমরা বলো পদ দ্বারা দলিত। এইভাবে এইভাবে যুক্তিসঙ্গত, যুক্তি দ্বারা সঙ্গত, সবগুলো যদি দ্বারা দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। এটা শেষ, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ শেষ। এবার আমরা পড়বো চতুর্থী তৎপুরুষ। কি পড়বো? চতুর্থী তৎপুরুষ। আসো এবার চতুর্থী তৎপুরুষ আরো সহজ, চতুর্থী তৎপুরুষ আরো সহজ। দেখো একদম সিম্পল। তোমরা বিয়ে পাগল না সবাই? বিয়ের জন্য পাগল, কেমন? তাহলে দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, হ্যাঁ, শর্ট নিক্ষেপ দ্বিতীয় তৎপুরুষ, বইকে পড়া দ্বিতীয় তৎপুরুষ। হ্যাঁ, ওকে। নয় তৎপুরুষ শেষে, শেষে পিতৃ দ্বারাহীন, গুড। এরপর আসো, হ্যাঁ, ওকে ওকে ওকে। এরপর খেয়াল করো, এখন যদি চতুর্থী তৎপুরুষ কোনগুলো বলবো এবং একটা ব্যতিক্রমিত চতুর্থী তৎপুরুষ আছে, এটাও আসতে পারে। চতুর্থী তৎপুরুষ একদম সিম্পল, এই যে পূর্বপদের জন্য পরপদ হবে, পূর্বপদের জন্য পরপদ হবে। কেমন? আমি যদি বলি মনে করো বিয়ে, তাহলে পাগল হয়েছে কিসের জন্য? বিয়ের জন্য। তপবন, তপ মানে হচ্ছে যারা তপস্যা করে, তপস্যা করার জন্য জীবন।
করটা কিসের জন্য? আয়ের জন্য। আচ্ছা, এটা তোমরা পাত্র মধ্য পদলোপীতে দিয়ে দাও। এটা যদি তুমি আয়ের জন্য কর দাও তাহলে সেক্ষেত্রে চতুর্থী তৎপুরুষ লিখতে পারো। তুমি যদি বলো আয়ের উপর অর্পিত কর তাহলে তুমি মধ্য পদলোপী কর্ম দ্বারা লিখতে পারো। তাহলে দেখো, হজ যাত্রাটা হয়েছে কিসের জন্য? হজের জন্য। জীবন বিমাটা কিসের জন্য করেছে? জীবনের জন্য। তাহলে সবগুলো দেখো, তোমাকে যদি বলি বউ পাগল, তাহলে পাগল হয়েছে কিসের জন্য? বউয়ের জন্য। কেমন? এই যে এভাবে যদি কোনো কিছুর জন্য কিছু হয় সেক্ষেত্রে তোমাকে এটাকে বুঝতে হবে চতুর্থী তৎপুরুষ সমাস। আচ্ছা, পিতৃদ্বারাহীন নয় তৎপুরুষ ওকে। আচ্ছা, তারপর আসে এবার চতুর্থী তৎপুরুষের আরেকটা যেটা টেকনিক বলেছি সেটা একটু কে রাখতে হবে। বেশ বাক্য মনে রাখতে পারে না, মনে রাখার দরকার নাই তো তোমার। কেমন মনে রাখবো? তুমি চতুর্থী তৎপুরুষ মনে রাখতে হচ্ছে তো চতুর্থী তৎপুরুষ হচ্ছে জন্য এবং নিমিত্তে। এরপর আসে পঞ্চমী আরো সহজ। পঞ্চমী দুইটা জিনিস বুঝতে তুমি পঞ্চমী বুঝে যাবা। একটা হচ্ছে সবসময় এটা বিয়োগ সম্পর্ক বোঝাবে, আর একটা হচ্ছে তুলনা বোঝাবে। বিয়োগ সম্পর্ক তুলনা। এরপর খেয়াল করো, পঞ্চমী তৎপুরুষের মধ্যে একটা বলছি বিয়োগ সম্পর্ক। তাহলে দেখো, আমি তোমাদেরকে যদি বলি দেশ ত্যাগ, এই যে দেখো শেখ হাসিনা যেমন দেশ ত্যাগ করেছে, তাহলে আগে দেশের মধ্যে ছিল, এখন ত্যাগ করেছে, কি হয়ে গিয়েছে? দেশ ত্যাগ। তাহলে দেশ হতে ত্যাগ। আর আমরা জানি, তোমরা হয়তো এখন কোডিং লাগতেছে কি জন্য জানা ভাই, তোমাদের মধ্যে বেসিক ক্লিয়ার নাই, একদম বেসিক ক্লিয়ার নাই। সত্যি কথা বলতে বেসিক ক্লিয়ার করতে হবে তো আমাদের আগে। বেসিক ক্লিয়ার না থাকলে পঞ্চমী তৎপুরুষের বিভক্তি কি? হতে থেকে চেয়ে। তাহলে খেয়াল করো এবার, তাহলে তোমাদেরকে যে জিনিসটা বলছি, আমরা কিন্তু এই যে এর আগে যে 4টা থেকে ক্লাস নিয়েছি, প্রায় এখন 15,000 আমাদের ক্লাস করেছে স্টুডেন্ট। তো এইখানের মধ্যে কিন্তু সাজেশন থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখন সমাস পড়াচ্ছি। কোডিং টপিকের সময় আসলে ফলাফল যে পড়তে চাচ্ছে না সেটাই, আজকে একদম রিচ কমে গেছে। যাক, তো যেটা বলছি দেখো, আগে দেশের মধ্যে ছিল, এখন ত্যাগ করা ফেলছে। বিয়োগ সম্পর্কে বোঝাইছি দেখো। তাহলে তুমি দেশ থেকে বা হতে থেকে দিবা, চাই দিবা না। দেশ হতে ত্যাগ বা দেশ থেকে ত্যাগ। যুদ্ধবিরতি, আগে দেশের মধ্যে যুদ্ধ ছিল, এখন বিরতি, তাহলে যুদ্ধ চলে গেছে না? বিয়োগ সম্পর্কে বোঝাচ্ছে না, মানে এক জায়গায় আছে, এখন চলে গেছে। যুদ্ধ হতে বা যুদ্ধ থেকে বিরতি। দেশ পালাতক, আগে দেশের মধ্যে ছিল, দেশ থেকে পালাই গেছে। এই টেকনিকটা মনে রাখা, এখান থেকে এগুলো বাইরে আসবে না। দ্বিতীয় নম্বর টেকনিক, তুলনা বুঝালে। কি বুঝালে? তুলনা বুঝালে। যেমন দেখো, প্রাণপ্রিয়, তাহলে প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে কি? প্রিয়। প্রাণাধিক, প্রাণের চেয়ে অধিক। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। বুঝছো? এরপর খেয়াল করো, তোমরা আর কি। এরপর দেখো ষষ্ঠী একটু কঠিন, এগুলো খেয়াল রাখো। আমি আরো কিছু বলবো, যেমন তোমাদেরকে এই যে বিকালে যখন আমরা ক্লাস নিয়েছি 4টা থেকে, সেখানের মধ্যে আমরা কিছু শিখিয়ে দিয়েছি। আচ্ছা, আমি তোমাদের একটু করে কমেন্ট পড়ার চেষ্টা করি। ওকে, আমাদের সাথে রয়েছে আমার শ্রদ্ধেয় আনোয়ারুল কবির স্যার। তোমাদেরকে আমি বলেছি, বিভিন্ন ক্লাসে বলেছি, তোমরা যে শাকিল স্যারকে দেখতে পাচ্ছ, আসলে এটা হচ্ছে এমনি তৈরি হয়নি। এটার পিছনে একটা মানুষের অবদান রয়েছে, সেটা হচ্ছে তোমাদের আনোয়ারুল কবির স্যার। জানি না আমি কতটুকু ভালো পড়াচ্ছি, তবে চেষ্টা করতেছি আমার সর্বোচ্চ দেওয়ার জন্য। তো আমি স্যারকে আমাদের ক্লাসে অবশ্যই স্বাগত জানাচ্ছি। এটা কিন্তু যেই তোমরা এটা দেখতেছো, এটাও কিন্তু স্যারের তৈরি করা, মানে আমার ভাইয়া আনোয়ারুল কবির স্যার, ওনার তৈরি করা। তো ওনার যে সাজেশন এখান থেকে প্রত্যেকবারে কমন আসে, ইনশাল্লাহ এবারে ব্যতিক্রম হবে না, এবং পাশাপাশি তো আমিও আছি। কেমন? ওকে, তাহলে এবার খেয়াল করো। এবার আমরা যে ষষ্ঠী তৎপুরুষ যেগুলো পড়বো সেগুলোর জন্য তোমাকে একটু খেয়াল রাখতে হবে। প্রথমে এখান থেকে যে জিনিসগুলো আসে সেগুলো আমরা একটু দেখি। এরপর খেয়াল করো, হ্যাঁ, এখানের মধ্যে তোমরা যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে সর্বপ্রথমে পূর্ব, পরা, অপরা। তোমাদেরকে কিছুক্ষণ আগেই পড়িয়েছি 4টা থেকে যখন পড়াচ্ছিলাম তখন। তো পূর্ব, পরা, অপরার ক্ষেত্রে যে জিনিসটা পড়াইছিলাম, যেমন মনে করো পূর্বাহ্ন, অপরাহ্ন, এগুলো যদি কোনো সময়ের কিছু থাকে তখন সেক্ষেত্রে এটা চোখ বন্ধ করে ষষ্ঠী তৎপুরুষ সমাস একটা গেল। তাহলে এগুলো কিভাবে লিখবো? পূর্বাহ্ন তুমি লিখবা, আমি একটা শিখে দিচ্ছি। দেখো, আমি লিখলাম, কি লিখলাম? পূর্বাহ্ন। তখন তুমি লিখবা অন্যের পূর্ব বাক, অন্যের কি বাক? পূর্ব বাক। কেমন? যদি বলে অপরাহ্ন তুমি বলবো অন্যের অপর বাক। যদি বলি মধ্যাহ্ন তুমি বলবো অন্যের মধ্য বাক। যদি বলে সায়াহ্ন, অন্যের সন্ধ্যা বাক বা সায়াম বাক। এভাবে লিখে চলে যাবা। কেমন? তারপরে যদি দেখো এখানে ষষ্ঠী তৎপুরুষ একটু কঠিন, তো সেজন্য একটু ভালো করে খেয়াল করবা। ষষ্ঠী তৎপুরুষ সবসময় হচ্ছে যৌক্তিক সম্পর্ক বোঝাবে, মানে হচ্ছে লজিক্যাল কম্বিনেশন। যেমন যদি বলি চা বাগান, তাহলে বাগানটা কিসের ভাই?
চায়ের বাগান। যদি বলি মনে করো তুমি গল্প প্রেমিক, তাহলে প্রেমিক কিসের? গল্পের প্রেমিক। বিধি লিপি, লিপিটা কিসের? লিপিটা কিসের? বিধি, বিধি মানে নিয়মের। বয় কিসের বয়? প্রাণের বয়। বাগানে দেখো চা বাগান, কিসের বাগান? চায়ের বাগান। এই আর আমাদের খেয়াল রাখতে হবে এখানে ষষ্ঠী তৎপুরুষের বিভক্তি হচ্ছে র এবং এর। বুঝতেছি কিনা বলো? তাহলে আমরা এগুলো একটু পড়ে ফেলি। রাজপথ, তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, রাজ রাজা, রাজহংস কি হবে, রাজপথ কি হবে, রাজমিস্ত্রি কি হবে। দেখো যদি রাজপথ বলে এটা আসলে রাজার পথ না, খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমরা সবাই হাঁটি, তার মানে রাজাই হচ্ছে পথের, সেজন্য আমরা বলবো পথের রাজা, মুখস্থ করে ফেলবো দরকার হলে। তবে আবার রাজপুত্র বললে পুত্র কিন্তু তোমাদের কিংবা আমাদের সবার না, সেটা রাজারই পুত্র। রাজপুত্র বলে রাজার পুত্র, মনে থাকবে। আবার রাজপুত বললে পথের রাজা, রাজমিস্ত্রি বললে মিস্ত্রির রাজা, রাজহংস বললে হংসের রাজা। কেমন? ওকে, তাহলে শুধু আমরা কে রাখবো ওই যে রাজপুত্রটা কে রাখলে হচ্ছে। পুষ্প সৌরভ, সৌরভ মানে গন্ধ বা সুগন্ধ, কিসের? পুষ্পের, যার যুক্ত হয়েছে। হংসের রাজা, দেখছো হংসের রাজা, গল্পের মেয়েগুলো বলছি। আর রাজনীতি, নীতিটা কার? রাজা, রাজাই তো প্রণয়ন করে নীতিটা, এটাকে রাখতে হবে। কে আগাট, কে আর গাট, র আছে বিভক্তি আছে। বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো কিনা বলো তো তোমরা? বাচ্চারা এতটুকু বুঝছো? আচ্ছা, তুমি বলতে পারো। ওকে ওকে, আচ্ছা তোমরা একটু ক্লাস শেয়ার করে দাও এবারে, কিন্তু এবার একদম শেয়ার কম হয়েছে, অনেকে শেয়ার করে নাই। একটু শেয়ার করে দাও সবাই, যারা যারা ক্লাস করতে চায় সবাইকে একটু মেনশন করে দাও। তাহলে আমরা কিন্তু ষষ্ঠী, মামার বাড়ি, মামা বাড়ি, মামার বাড়ির বিভক্তিযুক্ত ষষ্ঠী তৎপুরুষ, তাহলে আমাদের কিন্তু বিভক্তি মুখস্থ রাখতে হবে। আর খেয়াল করো সপ্তমী তৎপুরুষ, একদম সিম্পল বোঝাচ্ছি। কোথায় এবং কখন দ্বারা যদি সমস্ত পদকে তুমি প্রশ্ন করো, আবার বলতেছি কোথায় কখন, কোথায় কখন দ্বারা প্রশ্ন করলে, যদি কোথায় এবং কখন দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে, ওটাই হচ্ছে তোমার কি সপ্তমী তৎপুরুষ। যেমন দেখো আমি যদি বলি তোমার বনভোজন, তাহলে ভোজনটা কোথায়? বনে। সলিলে সমাধি, সমাধি হয়েছে কোথায়? সলিলে। গাছে পাকা, কোথায় পাকা? গাছে। রাত খানা, খানা কখন? রাতে। বুঝাতে পেরেছি? তাহলে দেখো বনভোজন, সলিল সমাধি, গাছ পাকা, রাত কানা। যদি বলি বস্তা পচা, তখন তুমি পচে গিয়েছি কোথায়? বস্তায়। বুঝাইতে পেরেছি কিনা বলো তো ভাইয়া? এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো? এরপর আসো, তাহলে এবার আমরা নয় তৎপুরুষ আসে। নয় তৎপুরুষ দেখা আবার অনেক, তুমি বলে দিও না শরীয় বিরিয়ানির ডেক। কেমন? এটা আবার অনেকে বলবো স্যার আমরা তো ছোটোবেলায় পড়েছিলাম অনেক শরীয় বিরিয়ানির ডেক, এরকম করে শিখে ফেলবো। কেমন? এরকম বলবো না আমরা। দেখো এইখানে তোমার নয় তৎপুরুষ বোঝার একটাই উপায়, নয় তৎপুরুষ বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে সমস্ত পদের শুরুতে নয়াত্মক অব্যয়। এই দেখো এখানে আবার তোমরা ন্যাক মনে করিও না, ন্যাক শব্দের অর্থ না, এখানে হচ্ছে আসলে এখানে মূলত যে উপসর্গটা হয়েছে অনেককে যদি আমরা ভাঙি তাহলে সেটা হয় হচ্ছে তোমার অন যোগ এক। কেমন? আর তোমরা যদি ন্যাক মনে করে রাখো তাহলে এটাও আসলে মন্দের ভালো। এখানে ন্যাক শব্দ অর্থ আসলে গালি না, তোমরা হয়তো আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে চাটগাঁয়ে যারা আছে তো তারা এরকম একটা গালি আছে, এটা গালি না। ন্যাক মানে হচ্ছে তার তোমার জন্য দোয়া করতেছে, ন্যাক মানে হচ্ছে ফরেজগার ব্যক্তি। কেমন? ওকে, এরপর আসো। ওকে, এরপর আসো। হ্যাঁ, তাহলে আমরা এই দেখো এখানে একটা অন আছে, এখানে একটা আবার অন আছে, এখানে একটা অ আছে, এখানে একটা অন আছে, এখানে একটা অ আছে, এখানে একটা অ আছে, সবগুলো কিন্তু না তো বিগত, তুমি ভালো করে খেয়াল করলে দেখবা। দেখো অনেক মানে হচ্ছে যেটা এক নয়, সবগুলোতে শুরুতে ওই যে নয়ার্থক বই বলা থাকবে, যেটা দ্বারা নাই বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করো, তাহলে আমরা এটা খেয়াল রাখবো। দ্বিতীয়ত নয়াত্মক অভ্যাস শুরু করার সময় সবসময় ন, নেই, নয় এগুলো আগে থাকবে, এরপর বাকি অংশ। তাহলে অনেক মানে শরীয় বিরাট ডেক বলবো না, নয় এক, নয় তৎপুরুষ। তবে এখানে যার যা দিলে তোমার সেটা বহুব্রী হয়ে যাবে, এখানে আমরা যা দিব না। এরপর কি? অনাচার, নেই আচার, অশিক্ষিত, নয় শিক্ষিত, অক্ষত, নয় কত, অনতি বৃহৎ, নয় অতি বৃহৎ, অবিশ্বাস্য, নয় বিশ্বাস্য, অবিশ্বাস, নয় বিশ্বাস, অকাতর, ন কাতর, অনৈক্য, নয় ঐক্য। তুমি নয় লিখলেও সমস্যা নাই, নয় লিখতে হবে না। অনাসক্ত, নয় আসক্ত, অনাশ্রিত, নয় আশ্রিত, সবগুলো নয় তৎপুরুষ। তারপর দেখো অস্থির, নয় অস্থির, নয় স্থির, এগুলোই আর কি। তাহলে আমাদের কিন্তু উপপদ তৎপুরুষে চলে আসছে এবার। উপপদ তৎপুরুষ আরো সহজ, উপপদ তৎপুরুষ ভাই আরো সহজ। তোমরা সবাই ক্লাস শেয়ার করে দাও। কি রে বলা ভাই, আজকে একদম কমে গেছে, কি হয়েছে? ওকে ওকে, এবার খেয়াল করো, ক্লাসের ডিউরেশন অনেকক্ষণ থাকবে। এরপর খেয়াল করো, আমরা এরপরে যাচ্ছি।
মধুকর, এখানে উপপদ তৎপুরুষ চেনা তোমাকে আমি একটা গোপন টেকনিক শিখিয়ে দিচ্ছি। প্রথমে নাউন, পর অংশ ভার্ব, কেমন, এবং এই জিনিসটা জেনারেলি এক কথায় প্রকাশ হয়, কেমন, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। তাহলে দেখো প্রথমে নাউন, পর অংশ ভার্ব, এর জিনিসটা জেনারেলি এক কথায় কি হয়, প্রকাশ হয়। তাহলে এবার আসো পদার্থ শব্দ দেখো, তুমি পাচ্ছ কিনা, মধু নাউন, কর ভার্ব, কর মানে ক্রিয়াপদের মূল অংশ, মানে একদম ধাতু বলতে পারো। তাহলে দেখো ব্যাস বাক্য হয়েছে কিনা, মধু করে যে উপপদ তৎপুরুষ, গৃহস্থ মানে যে তাকে, তাহলে তাকাইটা ভার্ব নাউন, গৃহে তাকে যে, বাজি নাউন, কর ক্রিয়া, বাজি করে যে, জাদু নাউন, কর জাদু করে যে, পকেট নাউন, মার পকেট মারে যে, বুঝতেছি কিনা বলো। আচ্ছা ওকে ওকে ওকে। ফরাজগার ব্যক্তি, ইন্দ্র জিত মানে জয় করেছে, পকেট মার মানে মেরেছে, তিমির বিদারে মানে দূর করেছে। তাহলে দেখো পঙ্ক মানে পুকুর, জ মানে জন্ম বোঝাচ্ছে। এভাবে এভাবে সবগুলো বসছে কিনা বলো তো। এই তোমরা সবাই ক্লাস বসছে কিনা বলো, এতটুকু সবাই বসছো? স্যার সমাস লিখে না, তাই হয়তো। আচ্ছা ওকে, অনেকে সমাস লিখে না, আচ্ছা সমাস লিখে না মনে হয়। আচ্ছা এরপর আসো, আফরোজা জান্নাত জানি বাট ঠিকঠাক বলতেছেন। আচ্ছা যাক, আর কেউ আছে? জাবের, আলফাস, তোমাদের কোনো সমস্যা আছে? এরপর আসো সামিহা, সামিহা তোমার প্রথম পরীক্ষা কেমন হয়েছে? এরপর যদি খেয়াল করো, কিনজীবী এভাবে মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেছে, বস্তা হারিয়েছে যে, মনোহরিণী মননহরণ করেছে যে নারী, যা দুঃখ দেখছে সবগুলো সত্য কথা বলে যায়, কথার প্রকাশ। এবার আসো নিত্য সমাস, খুবই গুরুত্বপূর্ণ, যেটা থেকে সবসময় প্রশ্ন আসে, আমরা একটু খেয়াল করব। দেখো তুমি এটা চেনার একমাত্র উপায় হচ্ছে, এটা চেনার একমাত্র উপায় হচ্ছে অন্তর থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে অন্তর আছে, দেখছো তো। আর এখানে আমাদের একটা ব্যতিক্রম আছে, আবার অন্তর, এই যে এখানে একটা মাত্র অন্তর থাকবে, মাত্র থাকবে, কেমন, এটাও মাথা পিছু এবং হস্তান্তর, এই যে কয়েকটা। তাহলে এবার তুমি যদি সব অন্তর হিসাব করো, যত অন্তর আছে, শুধু একটা অন্তর বাদে, সেটা হচ্ছে তেপান্তর, এটা বাদে যত অন্তর আছে সবগুলো নিত্য সমাস। বসছে কিনা বলো। আলফাস ক্লাস শেয়ার করেছো, জাবের ক্লাস শেয়ার করেছো, আমার ফ্রেন্ডের মধ্যে তারাও ওয়াচিং বলতেছে, ওকে। এরপর খেয়াল করো, সমাস কোডিং তো ফলাফল আসলে পড়তে চাচ্ছে না পরীক্ষার আগের দিন। এরপর দেখো, তাহলে যত অন্তর আছে সবগুলো কি সমাস, নিত্য সমাস। যেমন দেখো, দেশান্তর অন্য দেশ নিত্য সমাস, বাক্যান্তর অন্য বাক্য নিত্য সমাস, রূপান্তর অন্য সবগুলো অন্য, গৃহান্তর অন্য গৃহ সবগুলো তো অন্য, দেখছো, বাক্যান্তর অন্য অন্য, পাইছি কিনা দেখো। এবার যদি গ্রহান্তর, লোকান্তর, প্রতান্তর, যত অন্তর আছে, বাক্যান্তর পক্ষান্তর থেকে শুরু করে যত অন্তর আছে, শুধু তেপান্তর ছাড়া সবগুলো নিত্য সমাস। তবে আমরা এই জিনিসটাকে রাখবো, আমি তুমি সে নিত্য সমাস মনে রাখবো। এটা যদি বহুপদী দ্বন্দ্বের মধ্যে তোমাদের আছে, অ্যাক্সেস দ্বন্দ্বের মধ্যে আছে, আপনি আসলে জামাই পাগল কে ভাইয়া, এত সহজ আসবে? এত সহজ না, আমি সবগুলো কোডিংগুলো পড়াচ্ছি। কি বলো সহজ পড়াচ্ছি যে, এগুলো কি বলো তুমি? আরেকবার বুঝাইতাম কোনটা, রাজকুমার আমিন, তোমরা যেটা বলবে সেটা বুঝাইব। এবার তোমাদের সমস্যা কোথায়? যারা তো সমাস পারবে না তাদের জন্য সমস্যা আছে। বেরি আর্লি শেষ করেন না, করতেছি তো স্যার, কি করবো, ফলাফল তো বেশি দ্রুত পড়াইলে অনেকে বুঝে না, বুঝো নাই। এরপর খেয়াল করো, তাহলে নিত্য সমাস গেল। এরপর বহুব্রীহি সমাস, যেহেতু অনেক বড় টপিক, আমরা কিছু উদাহরণ দিচ্ছি, তোমরাও পড়ার চেষ্টা করবা এবং কিছু মনে রাখার তোমাদের টেকনিক দিচ্ছি। ফর এক্সাম্পল, বহুব্রীহি সমাস শেখার জন্য তুমি যেটা ব্যতিহার বহুব্রীহি, এটা তুমি মনে রাখবা প্যারাশুট অ্যাক্টিভ সল্ট। যেমন ওই যে একটা আছে, আপনার চুল এত মজবুত থাকে কি করে, সারাদিন চুলের উপর এত নির্যাতন, সেজন্য একদিন পর পর প্যারাশুট। এই জিনিসটা মনে রাখবা, তোমার ব্যতিহার বহুব্রীহি শেষ। কিরকম? ওই যে কি আছে, চুলাচুলি, তাহলে চুলাচুলি যখন করে, এটা মনে রাখা, চুলাচুলি, মারামারি, হাতাহাতি যা আছে এবং ই যদি থাকে, ওটা চোখ বন্ধ করে ব্যতিহার বহুব্রীহি সমাস। মারামারি, গুতাগুতি, লাটালাটি, তারপর হচ্ছে তোমার কি কানাকানি, হাসাহাসি যা আছে সবগুলো তোমার ব্যতিহার বহুব্রীহি সমাস। বেশ বাক্য কি, যেমন দেখো, চুলাচুলি, চুলাচুলি কি হয়, ঝগড়া হয়। তারপর যদি বলি হাতাহাতি, হাতাহাতি কি হয়, ঝগড়া হতে পারে, যুদ্ধ হতে পারে, কেমন, হাতাহাতি যুদ্ধও বলতে পারো তুমি, এমনি এমনি কথার কথা আর কি, যুদ্ধ বলতে পারবা। তারপর যদি তোমাকে যদি বলি, হ্যাঁ, তাহলে এটা চেনার একমাত্র উপায় হচ্ছে বিশেষ্য বা ক্রিয়াযোগ আ এবং ক্রিয়াযোগ ই, বিশেষ্য যোগ আ, বিশেষ্য যোগ ই, এবং দুজন কর্তা মিলে একটি ক্রিয়া সম্পাদন করবে। যেমন দেখো, আসতে পড়ান, আমরা সমাস দিব। আচ্ছা, নিত্য সমাস বুঝছি স্যার এখন, ওকে। তেপান্তর মানে তেপান্তর নাকি দেশান্তর? দেশান্তর নিত্য সমাস, তেপান্তর যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিগু সমাস, তিন পান্তর সমাহার। আচ্ছা তুমি দেপান্তর দিয়েছ, দেপান্তর বলে কিছু নাই,
হুম, আচ্ছা, ওকে ওকে। তোমরা যারা রয়েছে গুরুভক্তি, হ্যাঁ আচ্ছা, অনেকে বলছে স্যার গুরুভক্তিটা এটা হচ্ছে গুরুকে ভক্তি, তবে এটা চতুর্থী তৎপুরুষ সমাস। এখন প্রশ্ন করতে পারো স্যার এটা আসলে চতুর্থী তৎপুরুষ সমাস কেন? এটা তো কেয়াসের দ্বিতীয় তৎপুরুষ সমাস হওয়ার কথা ছিল। দেখো গুরু সম্প্রদান কারক ছিল, তো সম্প্রদান কারক হচ্ছে চতুর্থী তৎপুরুষে অন্তর্ভুক্ত করা হয়েছে, তো সেই জন্য এটা আসলে চতুর্থী তৎপুরুষ সমাস। তবে আপাতত এত কিছু মনে রাখার দরকার নাই। গুরু সম্পর্কিত এরকম ভক্তি তক্তি, গুরুকে দান, গুরুকে দীক্ষা, গুরু সম্পর্কিত যদি কিছু আছে সেটা কে হওয়ার পরও চতুর্থীতে বসাই দিবা, মনে থাকবে, বুঝো নাই? গুরু ভক্তি চতুর্থী তৎপুরুষ, তারপর হচ্ছে গুরুদান, গুরুকে দান চতুর্থী তৎপুরুষ। তারপরে যদি তুমি মনে করো দুপাকে দান দিলে, দুপাকে দিলে হবে না, আবার শুধু গুরুর ক্ষেত্রেই, কেমন মুখস্থ করে ফেলো। ওকে স্যার আমরা আসলে দ্বন্দ্ব না নিত্য সমাস, আমরা আসলে নিত্য সমাস লিখবা, আমরা আসলে নিত্য সমাস লিখবা, তুমি আমি সেই, বুঝছো? গুরুভক্তি বলছি, এরপর আসো বেইলি ফুল। ওকে, এরপর খেয়াল করো, হ্যাঁ বহুব্রীহি সমাসের মধ্যে নিত্য ব্যতিহার বহুব্রীহি বলেছি। তারপরে এখানের মধ্যে আসলে বহুব্রীহিতে সবগুলোই বহুব্রীহি, মনে করো সেক্ষেত্রে ব্যতিহার নাম লিখতে হবে, তুমি জানো। তারপর হচ্ছে তোমার ব্যধিকরণ সমাধিকরণ এগুলো নাম না লিখলেও চলবে, তবে সংখ্যাবাচক অলুক মধ্যপদলোপী যেগুলো বহুব্রীহি আছে সেগুলো পরীক্ষায় নাম লিখতে হবে। তো তোমাদেরকে ব্যতিহার বহুব্রীহি যেমন করে শিখাইলাম বলেই কিন্তু মধ্যপদলোপী কয়েকটা শিখাই দিচ্ছি। কিরকম দেখো, ব্যাস বাক্য থেকে যে কোনো পদ যদি লোপ পায় সেটা হচ্ছে মধ্যপদলোপী। তো মধ্যপদলোপীর আসলে আহামরি তেমন কোনো উদাহরণ নাই, যেগুলো আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সেগুলো মধ্যপদলোপী বহুব্রীহি দিয়ে যা আমি যা ব্যাস বাক্য বলবো সেগুলো লিখে দিবা। তো যেমন কি গায়ে হলুদ, তো গায়ে হলুদ হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী বহুব্রীহি। তাহলে এরকম ব্যাস বাক্য কি হবে? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। যদি বলে হাতে কড়ি, তোমার কি হাতে কড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, মধ্যপদলোপী বহুব্রীহি। যদি বলি বউকে বাদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। যদি বলি মনে করো ওই যে কি বলো যেটাকে হাতে কড়ি তো বলছি, বৌভাতও বলছি, গায়ে হলুদও বলেছি। তুমি যদি বলো চিরুন দাঁতি, চিরুনির দাঁতের নিয়ে দাঁতদার, তাকে বলবে চিরুন দাঁতি, এটা মধ্যপদলোপী বহুব্রীহি। তারপর হচ্ছে তোমার রয়েছে কি বিড়াল অক্কি বা বিড়াল চক্কি, বিড়ালের অক্ষির নিয়ে অক্ষি যার, অথবা বিড়ালের চোখের নিয়ে চোখ যার, ওগুলো হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। বসছে কিনা বলো তো ভাইয়া? আমি যেগুলো বলছি এগুলোই পরীক্ষায় আসবে, টেনশন করার দরকার নাই। তারপর তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবাই আর কি। ওকে, এরপর খেয়াল করো, আমরা এই যে ব্যতিহার গেল, তারপর হচ্ছে তোমার সংখ্যাবাচক গেল, সংখ্যাবাচক বলতেছি, মধ্যপদলোপী গেল, অলুক আসো, একদম সিম্পল, অলুক থেকে তেমন আসে না। তারপর তোমাদেরকে বলে দিই, যেমন দেখো গলায় গামছা, আমি যদি বলি নাকে চশমা, ফর এক্সাম্পল দেখো নাকে চশমা। এখানে একটা জিনিস বলে রাখি, নাকে চশমা বলো বা যতগুলো বহুব্রীহি আছে সবগুলোতে কিন্তু তোমার ওই যে যার এটা আসবে সবসময়। যেমন দেখো যার বা যে আসবে, যেমন যদি বলি হাতাহাতি, তখন তুমি বলবা হাতে যে যুদ্ধ। তারপর যদি বলি মনে করো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান, সবগুলোতে যে যার এগুলো আসবে। তো নাকে চশমা যখন বলছি নাকে চশমা যার, তাহলে এখানে নাককেও বোঝাচ্ছে না, চশমাকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কিন্তু অভিজ্ঞ কোনো ব্যক্তিকে, বিজ্ঞ ব্যক্তিকে বোঝায়। তো এখন যদি বলি মনে করো গলায় গামছা, তুমি বলবো গলায় গামছা যার, কাদেরকে বোঝাচ্ছে? দৈনিক পরিশ্রম করে এমন মানুষকে। তারপর যদি মনে করো বুকে ছাতা, তোমরা একটা অলরেডি ভাইরাল করে দিয়েছো রাসেল স্যারের আর আমার, সেটা হচ্ছে বুকে ছাতা যার, আসলে বুকে ছাতা কাঁধে তাকে ঘটকের তাকে, বুককে বোঝাচ্ছে না, ছাতাকে বোঝাচ্ছে না। তারপর যদি বলো মাথায় পাগড়ি, মাথাকে বোঝাচ্ছে না, পাগড়িকেও বোঝাচ্ছে না, বোঝায় পাঞ্জাবের লোকদের বা যে বিয়ে করবে তাকে, কেমন? ওকে ওকে ওকে, বুঝছে কিনা বলো? এতটুকু বুঝছে কিনা বলো? নাকে চশমা যার, বা শুধু বহুব্রীহি লিখে দিলেই তো কি হবে? হ্যাঁ, শুধু বহুব্রীহি লিখলেই চলবে। তারপর তুমি যদি পারো এগুলো লিখে দিও। বাই তো ফুরানায়ক, ধন্যবাদ সাকিব। আচ্ছা, এরপর দেখো গলায় গামছা গেল। তারপর এখানে খেয়াল করো 10 আনন্দ যার, এগুলো কি দ্বিগু সমাস বলবো না, যেগুলো অন্য পদ প্রদান পাই। 10 আনন্দ যার এখানে বোঝা হচ্ছে কাকে জানো? হিন্দুদের মধ্যে ওই যে রাবণ আছে না, রাবণের কিন্তু 10টা মাথা আছে, সেটা 10 আনন্দ যার, 10 মাথা, 5 গজ পরিমাণ যার, এটাও সংখ্যাবাচক বহুব্রীহি। 5 গজ কি হয়? 5 গজ অনেক কিছুই হয়। এখানে যে বা যার যেগুলো আছে সেগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। আর যাদের বহুব্রীহি সমাস একটু কঠিন লাগে আমি বলবো তোমরা স্কিপ করো, কারণ এটা অনেক বড় একটা টপিক। তবে তুমি এটাকে রাখতে পারো অলুক, ব্যতিহার, গায়ে ওই যে মধ্যপদলোপী। আবার যদি তোমাদেরকে বলি মনে করো সমাধিকরণ, ব্যধিকরণ,
এগুলো দরকার নাই আপাতত, এগুলো স্কিপ করো, শুধু এই কয়েকটা এগুলো খেয়াল রাখো, আর তারপর এগুলো আমরা পড়াবো। এই যে দেখো বেতিহার বহুব্রী দেখছো, হাসাহাসি, হাতাহাতি, কানাকানি, কোলাকুলি, গালাগালি দেখছো, হাতে যে দ্বন্দ্ব, কানাকানি যে কথা সবগুলো পারবা। তারপর হচ্ছে নয় বহুব্রীহিটা একটু খেয়াল করতে পারো। নয় বহুব্রীহি সেম নয় তৎপুরুষের মতো, জাস্ট এখানে যে বা যার হবে। যেমন দেখো অনাশ্রিত, নেই আশ্রয় যার, নয় বহুব্রীহি এখানে যার হয়েছে, ওখানে কিন্তু যার নাই। আর দেখো অজ্ঞান, নেই জ্ঞান যার, বেহিসাবি, নেই হিসাব যার, বিশ্রী, নেই শ্রী যার, বেতার, নেই তার যার, বেওয়ারিশ, নেই ওয়ারিশ যার, বেহায়া, নেই হায়া যার, নয় বহুব্রীহি। তাহলে এর উপরে আরো কিছু আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, বিনা পানি একটু কে রাখবা, বিনা আমি একটু লিখে দিই। বিনা পানি আসলে এটা আসে, তুমি শুধু ইয়া লিখবা, ওই যে বহুব্রীহি লিখবা। বিনা পানি শব্দ হচ্ছে বিনা পানিতে যার বহুব্রীহি সমাস, মানে সরস্বতীকে বোঝাচ্ছে। বি মনে হচ্ছে বিচলিত, বি দিয়ে এখানে বিচলিত মন যার, তাকে বহুব্রীহি বলা হয়। মন সহোদর মানে সমান উদর যার, বহুব্রীহি। দোবাসে মানে দুই দিকে দুই বাসা জ্ঞান যার আছে, সেটা বহুব্রীহি। নদী মাতা যার, সবগুলোতে খেয়াল করলে তুমি দেখবা বেশিরভাগ মানে বহুব্রীহি যেগুলো আছে সবগুলোতে যে বা যার হবে। আর শুধু বহুব্রীহি লিখতে হবে, এটা তাপাত্র। ওকে, স্ক্রিনশট নিব ভাইয়া। আচ্ছা নাও, তুমি স্ক্রিনশট নাও, কোনটা নিবা বলো, আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, টেনশন করার দরকার নাই। রাফিয়া বিনতে রাফু, আমি তো তোমাদের দিয়ে দেবো। কামরুন নাহার, বুঝছো? আমাদের ক্লাসে এমন হলে 500-600 স্টুডেন্ট থাকে, আজকে ফলাফল কি হয়েছে বুঝতেছি না। এতটুকু বুঝছো? আচ্ছা এরপর আসো, এরপর আমরা তোমরা নয় বহুব্রীহি সমাসে যাব। নয় বহুব্রীহি সমাসে আমরা যাব এখন, নয় বহুব্রীহি সমাস আসে এবার। তাহলে এটা আমরা কেটে দিচ্ছি, নয় বহুব্রীহি সমাসে আমরা যাচ্ছি। ওকে, নয় বহুব্রীহি সমাস, নয় বহুব্রীহি সমাস পড়াই ফেলছি। আচ্ছা এটা তো পড়াই ফেলছি, বেতিহার বহুব্রীহি পড়াইছি। দ্বিগু সমাস একটু খেয়াল করলে একদম ইজি, দ্বিগু সমাস খেয়াল করো। এগুলো ভাই অনেক সাধারণ একটা ব্যাপার সেবার নবুঝো, মনে হচ্ছে এগুলো হচ্ছে 2 বছর ধরে তোমাকে পড়তে হয়। এখন যদি তুমি মনে করো 2 দিনে শেষ করতে চাও, তাহলে তো তোমার মাথার মধ্যে একটু হ্যাং ট্যাং লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। কেমন? তো আসলে প্যারানোর দরকার নাই, যেগুলো বলতেছে ভাই এগুলো দেখো, এবং তোমরা যারা এরপরে সমাস পারতেছো না তাদের জন্য শেষ একটা অল্টারনেটিভ অপশন কিন্তু রয়েছে ভাইয়া। কেমন? ওকে, আচ্ছা এরপর দেখো, তাহলে আমরা খেয়াল করি এখানে খেয়াল রাখতে হবে দ্বিগু সমাস একদম সহজভাবে যদি তুমি মনে রাখতে চাও। দ্বিগু মানে দ্বি মানে সংখ্যা, গু মানে তোমরা আবার অন্য কিছু মনে করে না, সমাহার মানে হচ্ছে গন্ধের সমাহার। সংখ্যা প্লাস নাউন থাকবে এখানে সবসময় ইয়াতে। দেখো তে মানে 3, প্রান্তর মানে প্রান্তর, সপ্ত মানে 7, ঋষি মানে ঋষি। কেমন? সে মানে 3, তার মানে তার, চতুর মানে 4, বুঝ মানে বাহু, সপ্ত মানে 7, অহ মানে 3, পশু মানে 5, প মানে 5, শুরি মানে শের, ত্রি মানে 3। সবগুলোতে একটা জিনিস খেয়াল করলে শুরুতে সংখ্যা আছে, পরে হচ্ছে বিশেষ্য আছে। এখন তোমাকে বুঝতে হবে, যেমন দেখো শতাব্দী, শেষে একটা সমাহার লিখতে, শত অব্দের সমাহার, দ্বিগু সমাস। তেপান্তর, তে মানে 3, প্রান্তরের সমাহার। সপ্ত ঋষির সমাহার। সে মানে 3, ব্র্যাকেটে লিখে দিবা 3, তারের সমাহার, দ্বিগু সমাস। চতুর্ভুজের সমাহার। সপ্তাহের সমাহার। পশুরি, প মানে 5, শুরি মানে শের, শুরি মানে কি শের, শুরি মানে শের, 5 শেরের সমাহার। মনে থাকবে কিনা বলো? বুঝিত তো? ওকে, বুঝিল। এরপর খেয়াল করো, শেষ করাই দেন এই টপিকটা। আচ্ছা করে দিব স্যার। মিত অংশের সাজেশনের পিডিএফ কখন দিবেন? মাস্ট্রুফা সবার সময় আমরা তো পিডিএফ দিয়ে দিয়েছি, তারপরেও যোগাযোগ হলে না পাইলে আমাকে নক দিও। কেমন? ওকে, এরপর আসো। এরপর আমরা যদি একটু খেয়াল করি, ত্রিফলা, চৌরাস্তা, চৌ মানে 4, রাস্তার সমাহার, ষড়ভুজ, ষড় মানে 6, ভুজ মানে এই যে ঋতুর সমাহার আর কি। এরপর খেয়াল করো ভাইয়া, অব্যয়ভার সমাস একটু ভালো করে খেয়াল করো। এগুলো না, এগুলো যথেষ্ট তোমার জন্য, যথেষ্ট না। তুমি বোর্ড কোয়েশ্চেন থেকে আরেকটু প্র্যাকটিস করবা, বিশেষ করে অব্যয়ভার সমাসটা আমি আরও পড়াবো কিছু। এখানে অব্যয়ভার সমাস চেনার একমাত্র উপায় হচ্ছে শুরুতে উপসর্গ থাকবে। কি থাকবে? উপসর্গ থাকবে। একটা জিনিস খেয়াল করলে দেখবা, হাবাত, হাবাত, হা মানে বাত থাইতে হদ্দ নয়, বুঝতে পেরেছি? বাতের অভাবকে বোঝাচ্ছে। হ্যাঁ, উচ্ছ্বাস, শ্বাসকে অতিক্রান্ত, এখানে উত আছে একটা, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম করা। তারপর আকর্ণ, কর্ণ পর্যন্ত, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, আরক্তিম, ঈষৎ রক্তিম, যথারীতি, রীতিকে অতিক্রম না করা। উপজেলা, জেলার ক্ষুদ্র। এভাবে যতগুলো অব্যয়ভার সমাস আছে, তুমি যদি একটা খেয়াল করো, ওই যে কোনটা কোন অর্থ প্রকাশ পাচ্ছে, এটা যদি ক্লিয়ার করে ফেলতে পারো, তাহলে তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত, দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, অতিমাত্রা, এগুলো আমার তো মুখস্থ হয়ে গেছে।
এবং এগুলোর নির্ধারিত একটা টেকনিক রয়েছে, ফরাতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, 2 ঘন্টা লাগবে, মিনিমাম 1 ঘন্টা লাগবে। তো সেই জন্য আমরা আপাতত তোমাদের এইভাবে পড়াচ্ছি। তারপর যারা পারবে না তাদের জন্য তো যে দিন দীর্ঘ সমাস থেকে একটা আসে, দীর্ঘ সমাস বা একদম সহজ, এত সুন্দর করে বোঝান কি করে দেখছো, নাকি ও আমাকে বাজ দিচ্ছে কে জানে। আচ্ছা যাক, সমাস বোঝাচ্ছি, উগানটা ভ্রমণ করা অনেক সহজ বলছে কামরুন নাহার। আচ্ছা কামরুন নাহার, তোমাদের জন্য আমরা অন্য একটা ব্যবস্থা করব। আচ্ছা, তোমরা যারা পারবে না তাদের জন্য আমরা এই যে সমাসের অলরেডি ব্যবসা রাখবো, তুমি সমাস এগুলো দেখবা, পাশাপাশি সমাস না আসলে কী করবা সেটার জন্য তো অপশন আছে, টেনশন নেওয়ার দরকার নেই, একটু ক্লাস থাকো। হ্যাঁ, এরপর আসো ভাইয়া, আমরা ওই যে তোমার এখানের মধ্যে গরমিল, মিলের অভাব, খন, বেওয়ারিশ, এগুলো একটু খেয়াল রাখবো। ওকে, গেল। তাহলে এখন যদি আমাদের সমাজ যদি কমন না আসে আমরা কি করব? তার আগে আরো কিছু সমাস আছে, সেগুলো আমরা একটু পড়াই ফেলি তোমাদেরকে। যেমন দেখো এখানে আরো কিছু সমাস আছে, এগুলো একটু খেয়াল করে ফেলো। ফরজ যদি চিরক সুখী, তাহলে কি হয়েছি? চিরকাল ব্যাপিয়া সুখী, সারা বলছে 7 17 7 17, আর 3 শতরক্তিম, আয়কর, আয়ের উপর কর, মধ্যপদলিপি, জমি আয়ের জন্য কর, তাহলে চতুর্থ তৎপুরুষ, নীলাম্বর যার, নীলাম্বর যার, যার আছে বহুব্রীহি সমাস, তপবন তপের জন্য কিংবা তপের নিমিত্তে হয়েছে, আর আমরা জানি জন্য নিমিত্ত চতুর্থী তৎপুরুষ সমাস হবে। হ্যাঁ, নদীমাতা যার, নদীমাতৃক, তাহলে বহুব্রীহি। আমরা তুমি একশেষ দ্বন্দ্ব দিও না, তুমি নিত্য সমাস দিয়ে দিও, আর যদি মনে হয় একশেষ আর নিত্য দুইটাই দিও। আর সপ্তর্ষি বলছি, সপ্ত মানে 7, তাহলে 7 আর ঋষি থাকলে এটা দ্বিগু সমাস। অনাশ্রিত, 9 আশ্রিত। তারপর হচ্ছে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু বলেছি, বিষাদ মানে দুঃখ, দুঃখ দেখা যায় না, তার মানে রূপক কর্মধারয়। পকেট মার বলেছি, নাউন প্লাস বা আরব, উপপদ তৎপুরুষ। মহাকবি, মহান যে কবি, এরকম যদি মাঝখানে কিছু যে আছে সেটা হচ্ছে কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয়। কর্মধারয় লিখলে হবে উপকণ্ঠ, এটা হচ্ছে উপসর্গ, তার মানে এটা অব্যয়ভাব। হ্যাঁ, 80 20, 80 মানে দাঁত, 20 মানে বিষ, দাঁতে বিষ আছে কার? সাপের, তার মানে এখানে দাঁত তো বোঝাচ্ছে না, সাপকে বোঝাচ্ছে, সেজন্য 80তে 20 যার, বহুব্রীহি সমাস। আমরণ আর একটা উপসর্গ, তার মানে মরণ পর্যন্ত বোঝাচ্ছে, তার মানে এটা অব্যয়ভাব সমাস। অনাশ্রিত, 9 আশ্রিত, বুঝতেছি কিনা বলো? এত কষ্ট করার পরও যদি তোমরা না বোঝো, মুখস্থ করে এতক্ষণে স্যার গো সমাসের নাম যে মনে থাকে না, এটাই যে সমস্যা। তুমি তো সারাদিন না পড়লে কীভাবে মনে থাকবে 2 বছর পর? আচ্ছা, এরপরে খেয়াল করো, উপসর্গ রেডি আছে পরে। হ্যাঁ, তোমরা তো বুঝতেই পারছো যে কথা গেল। মায়া সমাসের পিডিএফ দ্রুত দিবেন। হ্যাঁ, এগুলো দিব, বা তোমাদের বোর্ড কোয়েশ্চেন নাই, তবে যদি 30 নম্বরের বইটা থাকে, এটাতে আসলে তেমন করে শুদ্ধভাবে নাই। তো তুমি এখন তো আসলে ওই যে এআই যুগ, তোমরা যে অনেকে যে ভুলটা করো সেটা হচ্ছে, এই যে কিছুদিন আগে ডিগ্রির পরীক্ষা হয়েছে, আমি একজনের কথা বলছি, তো এখানে হচ্ছে প্রশ্ন সবগুলো নাকি বিভিন্ন এআই থেকে বাইর করতেছে, আমাকে দেখাইছে, দেখতেছিলাম বেশিরভাগই বলছিল। এখন কিন্তু এআই থেকে তুমি পড়ালেখার জিনিসপত্র বের করার চেষ্টা করবা না যথাসম্ভব, কারণ এখানে বেশিরভাগই ভুল বলে। কেমন? তো একটু খেয়াল রাখবা, কারণ তুমি তো বুঝো না, কারণ ও বুঝতেছে। আমি নিজেও অনেকবার প্রশ্ন করে দেখেছি, কিন্তু সবগুলোই বেশিরভাগই ভুল বলে। ওকে, এরপর আসো। উপজেলা, জেলার সাদৃশ্য লিখলে হবে। হ্যাঁ হবে, সদৃশ্য হবে ভাইয়া, উপজেলা অব্যয়ভাব সমাস। আচ্ছা স্যার, শীটটা দিন। আচ্ছা ওকে, এটার পিডিএফ কখন পাবা? আজকেই পাবা ভাইয়া, টেনশন নেওয়ার দরকার নাই। ওকে, এরপরে আমরা উপসর্গটা একটু শেখার চেষ্টা করব। উপসর্গ, তাহলে উপসর্গ শেখার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে, তোমাদের এই প্রশ্নটা মুখস্থ করে ফেলতে হবে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদোদকতা আছে। এছাড়া আমি তোমাদের 2টা বাড়ির কাজ দিচ্ছি, ওইগুলো একটু লিখে ফেলো। একটা হচ্ছে উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কী কী। একদম ইজি। কত প্রকার ও কী কী? উপসর্গ 3 প্রকার। একটা হচ্ছে বাংলা, তারপর হচ্ছে তৎসম বিদেশি। তো বাংলাগুলো কী কী? বাংলাগুলোকে খাঁটি বাংলা বলা হয়, যেটা হচ্ছে তোমার কি অজগানারা পানিতেন কতকুনি পাথি বিবর রাম শশা সুহা। তারপর যদি বলি তৎসমগুলো প্র পরা পরিপতি অতি অদি অপি অবি উতু প প বনুনির সমুদ্র আসুবিনী। তার বিদেশে হচ্ছে 4 ধরনের। তারপর হচ্ছে বিদেশি 4 ধরনের মধ্যে প্রথম হচ্ছে ফার্সি। ফার্সি হচ্ছে নিমফি, বেদর, কারবদনা, কম্বর্ব। তারপর হচ্ছে ইংরেজি হচ্ছে হ্যাট সাপ, ফুল হাফ। তারপর আরবি হচ্ছে 4টি, আমলা, খাসগড়। তারপর হচ্ছে হিন্দি বা উর্দু হচ্ছে 1টি। হয় এইভাবে তোমাকে সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। আবার অনেক সময় উপসর্গ দিয়ে শব্দ গঠনও পরীক্ষায় আসে। কি আসে? শব্দ গঠন। কী কী দিয়েছে আমাকে একটু দাও, সিয়াম আহমেদ লিখে দাও। আচ্ছা, এরপর আর কোনো সমস্যা আছে কিনা বলো তোমাদের? এবার তোমরা এবার সবাই একটু করে ক্লাস শেয়ার করো, সবাই আসো। তাহলে আমাদের কিন্তু 2টা প্রশ্ন দিয়েছি ভাইয়া, এগুলো কি বলে রে? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি সেগুলো ভাইয়া উপসর্গ বলেছিলাম, বুঝছো? ওকে, এটার পিডিএফ দিয়ে দিব। আর কারো কোনো সমস্যা আছে? তাহলে আমাদের কিন্তু সমাস আপাতত এতটুকুর মধ্যে আমরা শেষ করে দিলাম, কারণ তুমি এগুলো থেকে ভালো করে ফেললে ইনশাল্লাহ
এবং তোমার বোর্ড আমি শুধু এগুলোর উপর ডিপেন্ড করতে বলবো না, কারণ এখানে যেহেতু অনেক বাংলাদেশের পুরো বাংলাদেশের স্টুডেন্টরা দেখতেছো, তো সেই জন্য তোমাদেরকে এর বাইরেও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে কি, তোমার যেই বই আছে সেই বই কোন সমস্যা আছে জাস্ট পড়ে যাও, বোর্ড কোয়েশ্চন পড়ে যাও, বোর্ড কোয়েশ্চন পড়ে যাও, দেখবা কমন চলে আসছে। আর যদি বাই এনি চান্স কমন না আসে, তাহলে তোমার জন্য অল্টারনেটিভ অপশন রয়েছে, সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবোধকতা আছে। এই প্রশ্নটা আমি একটু করে বড় করে দেওয়ার চেষ্টা করতেছি, স্ক্রিনশট নিয়ে নাও, উপসর্গ সুন্দর করে লিখে দেওয়া আছে। এছাড়া আরও একটা শব্দ তোমাদেরকে প্রশ্ন আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন। উপসর্গ দিয়ে শব্দ গঠন, উপসর্গ দিয়ে কি শব্দ গঠন, এটা খেয়াল করো। ও প প কি ও প প সমাস দিবে নাকি উপসর্গ দিবে? আচ্ছা, যদি এটা কোডিং আসে তাহলে তুমি এটা আসতে পারে, কেমন? ওকে ওকে ওকে। এরপরে সমস্যা আর কিছু লিখার উপায় নেই। ফারিয়া, তোমরা যারা সমাস পারবা না তারা এটা লিখা, তবে সমাস সহজ ভাই, তুমি বুঝতে সমাস ইজি, এবং যারা একটু ট্যালেন্টেড তারা সমাসে লিখে, কারণ হচ্ছে ওটা হচ্ছে তেমন এরকম আহামরি কি না। ওকে, তাহলে তোমরা আশা করি এতটুকু বুঝেছো। এরপর আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী, এবং আজকে বাড়ির কাছেও দিয়ে দিব ব্যাকরণিক শব্দশ্রেণী। আসো, ব্যাকরণিক শব্দশ্রেণী আজকে শেষ করে দিব, ফলাফলের জন্য তখন বসে থাকতে পারবো না, কেউ আসবে না, কেমন? তাহলে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীতে যাচ্ছি, এবার একটু খেয়াল করো, এখন থেকে শুরু করে দাও। কারণ এছাড়া তোমরা পাশাপাশি নির্মিত অংশ পড়া শুরু করো। এই যে ব্যাকরণিক শব্দশ্রেণী আমাদের চলে আসছে। শব্দশ্রেণী আসলে কিভাবে প্রশ্ন আসবে প্রথমে সেটা দেখতে হবে তোমাকে। ব্যাকরণিক শব্দশ্রেণীতে তোমাদের 3-4 ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তোমার তো আমি দিয়েছি এগুলো, যেগুলো আমাকে দিয়েছে, মুক্তিযুদ্ধ চেতনা, এই সেইগুলো আর কি, 24শে গণঅভ্যুত্থান। ওকে, এরপর খেয়াল করো ভাই, এদিকে খেয়াল করো, এদিকে সমাস ছাড়া। স্যার আমি সমাস পারি কিন্তু মনে থাকে না, এটার জন্য কোনো টেকনিক দিবেন? এখন ভাই আর টেকনিক কি দিব, এখন যতক্ষণ যেগুলো পারেছি তুমি ক্লাসটা রিভাইজ করো, এবং আমাদের ইউটিউবে এগুলোর ক্লাস আছে। এখন তো ভাই ক্লাস করলে অনেক সময় চলে যাবে, এখন বাকিটা তুমি বুঝো, আমি আশা করি তোমাকে বলতে পারতেছি না কিছু। এবার খেয়াল করো, এখানে আমাদের যে এই যে সমাস ইয়াগুলো আসে, ব্যাকরণের শব্দশ্রেণীগুলো আছে, দেখো প্রথমে যে সেখান থেকে আমরা যে প্রশ্নটা শিখবো, তোমরা একটু দাগাই ফেলো, সেটা হচ্ছে ব্যাকরণের শব্দশ্রেণী কাকে বলে। এই জিনিসটা ব্যাকরণের শব্দশ্রেণী বলতে কি বোঝো, ব্যাকরণের শব্দশ্রেণী কত প্রকার ও কি কি, এই জিনিসটাকে রাখবো, উদাহরণ সহ আলোচনা করো। একটা গেলে 1 নম্বর প্রশ্ন লিখে রাখো, এটা শিখবা। তো উত্তর দিয়ে ব্যাকরণ শব্দশ্রেণী কি, এবং এগুলো পাশাপাশি বিশেষ্য কাকে বলে, সর্বনাম কাকে বলে, এগুলো খেয়াল করবা। দেখো যে সকল শব্দকে বাংলা ব্যাকরণ দিয়ে চিহ্নিত বিশ্লেষণ করা যায়, ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে বিভাজন করা যায় তাদেরকে ব্যাকরণের শব্দশ্রেণী বলা হয়। ব্যাকরণের শব্দশ্রেণী টোটাল কয় প্রকার? 8 প্রকার। যদি আমরা পদপ্রকরণকে 2 প্রকার হিসেবে চিনতাম, তবে আমরা এখন 8 প্রকার হিসেবে চিনব, কেমন? আচ্ছা, ওকে, তাহলে সেগুলো কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, সংযোজক, আবেগ শব্দ। একদম সহজ, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আগামী ক্লাসে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং তোমাদের অল্টারনেটিভ অপশনগুলো আগে শিখিয়ে দিচ্ছি, যাতে তোমরা ফুল আনসার করে আসতে পারো। লেখা যাদের সুন্দর তাদের তো আরও ভালো, কেমন? তো এখন এখানে এটা হচ্ছে নাউন, তোমরা যদি না বোঝো আমি ইংলিশে একটু করে বুঝাই দিই। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যাডভার্ব, এবং এটা অনুসর্গটা আসলে, আচ্ছা ওকে, অনুসর্গটা আসলে তোমাদের ওই যে সাফিক্স প্রিফিক্স আছে না, এটার মতোই ধরতে পারো তোমরা। আর সংযোজকটা হচ্ছে আমাদের ওই যে কনজাংশন, আর আবেগ শব্দটা হচ্ছে তোমার ইন্টারজেকশন, এগুলো আর কি। ওকে, এগুলো তেমন আমরা বাংলা শিখে আর লাভ নাই, আমাদের ইংরেজি শিখে লাভ নাই, বাংলায় শিখতে হবে। এরপর বিশেষ্য কাকে বলে, এগুলো কিন্তু আমরা আগামী ক্লাস আলোচনা করবো। তারপর আলোচনা করেছি বিশেষ্য, কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলা হয়, অর্থাৎ বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো বস্তু, জাতি, গুণ, ভাব, কর্মসমষ্টি, স্থানকাল ইত্যাদি বুঝে তাকে বিশেষ্য পদ বলে। যেমন রানা বই পড়ে, তাহলে এখানে রানা কি বিশেষ্য পদ, বইও কিন্তু একটা বিশেষ্য পদ, পড়ে এটা হচ্ছে একটা ক্রিয়াপদ, কেমন? তাহলে দেখো, এরপর খেয়াল করো, বিশেষ্য হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে সংজ্ঞাবাচক, জাতীয়বাচক, বস্তুবাচক, গুণবাচক। তাহলে এখন যদি প্রশ্ন আসছে বিশেষ্য কাকে বলে, বিশেষ্য সংজ্ঞা সহ আলোচনা করো, তখন তুমি বিশেষ্য কাকে বলে দিবা, এগুলো লিখবা, এবং এগুলো সম্পর্কে হালকা পাতলা লিখে ফেলবা। এগুলো প্রত্যেকটা বইতে আছে।
তারপর এই যে মনে করো এরপরে যে জিনিসটা আমাদের আসে সেটা হচ্ছে তোমার সর্বনামের প্রকারভেদ, এই সেইগুলো সবগুলো দেখতে হবে তোমাদেরকে। আমি তোমাদের একটু কমেন্ট করি তোমাদের আর কার কোথায় সমস্যা দেখি। কালকে থেকে তো আমরা 3টে থেকে ক্লাস শেষ করবো, এখন শেষ করবো আর একটু অপেক্ষা করো, আর 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তোমাদের প্রশ্নগুলো জানি তোমাদের কোথায় আর সমস্যা আছে, সমাস ছাড়া, এবং আমি বাক্যান্তরেরও কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের আজকের বাড়ির কাজ থাকবে হচ্ছে উপসর্গের 2টা প্রশ্ন দিয়েছি, একটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই অর্থোদ্যোগতা, সেটা আছে। তারপর হচ্ছে উপসর্গ কত প্রকার ও কি, এটা পরে দেখবো। উপসর্গ কত প্রকার এটা সবার শেষে। তারপর দেখবো উপসর্গ দিয়ে শব্দ গঠন, কেমন, এটা দেখবা। তারপর আসলে সমাজ তো আছেই। আর ব্যাকরণের শব্দশ্রেণী থেকে যে প্রশ্ন দিয়েছিলাম, ব্যাকরণের শব্দশ্রেণী বলতে কি বুঝো এবং কয় প্রকার ও কী, এই ছাড়া বিশেষ্য সর্বনাম, এগুলো একটু ভালো করে দেখবা। কাকে বলে প্রশ্নগুলো লিখে ফেলবা আগে, কারণ হাতে লিখে লিখবা, তোমার 10 বার পড়ার সমান হয়ে যাবে। আজকে বসে সেগুলো লিখে ফেলবা, বেশিক্ষণ লাগবে না। তুমি তো রিলস দেখতে দেখতে অনেক সময় নষ্ট করে ফেলো, এখন আর এগুলো পরে ফেলবা। গেল 3 নম্বরে যেটা কাজ, সেটা হচ্ছে তুমি ওই যে বাক্যান্তর থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেগুলো একটু দেখো। বাক্যান্তর থেকে এখন বসে বসে সেগুলো পড়বা, আমি তোমাদেরকে দেখাই দিই। তো বাক্যতত্ত্ব থেকে তুমি আপাতত, আমরা তো আগামী ক্লাসে পরিবর্তন করাবো, বাক্যান্তর আছে, অপপ্রয়োগ আছে, আরও অনেকগুলো টপিক আছে, এবং সেগুলো নিয়ে আবার ম্যারাথন ক্লাস হবে। তো যে জিনিসটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ। গান করতাম ভাইয়া, গান টান পরে আগে পড়ালেখা করো। বাক্যান্তর থেকে যেটা বাড়ির কাজ সেটা লিখো, আজকে লিখে ফেলবা। তুমি যদি বাড়ির কাজ আমাকে ফাঁকি দাও, তুমি নিজে ফাঁকি দেবে, এটা কে রাখবা। বাড়ির কাজ লিখো, সেটা হচ্ছে কালকে ক্লাস 3টা থেকে হবে ইনশাল্লাহ, 3:10 এদিকে হবে। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আগামীকালকের বাড়ির কাজ। আরেকটা হচ্ছে বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণাবলী কয়টি ও কি, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন সেম, বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার ও কি, 2টা প্রশ্ন পাইছো। কমন দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, আমি একটু লিখে দিই। প্রথমে 1 নম্বর প্রশ্ন আগামী ক্লাসের বাড়ির কাজ। 1 নম্বর সেটা হচ্ছে বাক্য কাকে বলে। বাক্য কাকে বলে সব জায়গায় আসবে, সেটা শিখে ফেলবা। সার্থক কিংবা আদর্শ বাক্যের গুণাবলী। শেষ করে দিচ্ছি, দাঁড়াও। বাক্যের গুণাবলী, এগুলো হচ্ছে আগামী ক্লাসের বাড়ির কাজ, কেমন। তারপরে হচ্ছে তোমার এরপরে শিখবা সেম জিনিসটা, বাক্য কাকে বলে, এটা সেম। পাশাপাশি হচ্ছে গঠন কত প্রকার ও কি গেল, কত প্রকার। তারপরে হচ্ছে 3 নম্বরে যেটা বাড়ির কাজ, সেটা হচ্ছে তোমার বাক্য কাকে বলে, এবং ওই যে তোমার গঠনগত বলতে পারে, অর্থগত বলতে পারে, এগুলো ঠিক আছে। হ্যাঁ, সার্থক বাক্যের গুণাবলীর মধ্যে আরো একটা প্রশ্ন আছে, আমি বলতে ভুলে গেছি। এই 4টা প্রশ্ন থেকে তোমাদের একটা চলে আসবে, যাও 4টা কমন দিলাম, 4টা থেকে একটা হচ্ছে বাক্য কি কারণে যোগ্যতা হারায়, এবং তুমি স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তী দেখবে এখান থেকে চলে আসছে বাক্যান্তরে, কেমন। বাক্য কি কারণে যোগ্যতা হারায়, তো তার মানে বাক্য তো যোগ্যতার প্রকার, কারণে যোগ্যতা, কিছু বলবেন? আচ্ছা, আসুন। এই বাচ্চারা সবাই ভালো আছো কিনা দেখো ভাই, অথবা লেখাগুলো যদি স্যার কমন না আসে তবে উপসর্গ বাদ দিবেন আর কি, বাকি 5টার অংশের সমস্যা। হ্যাঁ, এটাই তো আমাদের জুয়েল বুঝেছে ভাইয়া। নির্মিতির জন্য কিছু সাজেশন সর্বত তোমাদের জন্য নির্মিতির গত ক্লাসটা দিয়েছি, তুমি শহরমাত চৌধুরী, তুমি যেটা রয়েছে তুমি নেক্সট ক্লাসে গত ক্লাসটা করে নিও। আচ্ছা, যাক, নির্মিত, হ্যাঁ, সেজন্যই তো আমি তোমাদেরকে বলেছি যে এখন তাহলে এই 4টা প্রশ্ন হচ্ছে বাক্যান্তরের বিকল্প অপশন হিসেবে আগে থেকে দিয়ে দিচ্ছি, যাতে লিখে ফেলতে পারো। অনেক সময় আজকে তুমি 12টা পর্যন্ত পড়বা, কালকে সকালে 6 ঘন্টা, এখন 6 ঘন্টার বেশি ঘুমানোর দরকার না আপাতত, এখন পরীক্ষার আগের দিন একটু করে বেশি ঘুমাইলে হয়। তারপর আবার কালকে সকাল ওটা আবার পড়া শুরু করো, 3টা অবধি তো আমি ক্লাস দিচ্ছি না, 3টা পর্যন্ত তুমি অনেক কিছু গুছাই ফেলতে পারো চাইলে, কিন্তু তোমরা তো আসলে এগুলো করো না, কতক্ষণ এদিকে ঘুরো, কতক্ষণ ওদিকে যাও, কতক্ষণ মোবাইল টিপো, এগুলোই। কারণ তোমাদের বয়সটা আমরা পার করে আসছি, একটু মনোযোগ ধরে রাখতে হবে। আমাদেরও খুবই কঠিন হয়েছে, তবে তোমরা একটু ধরে রাখতে হবে ভাই, কেমন। ভাইয়া নির্মিতি সাজেশন, আচ্ছা আবার বলছে। আচ্ছা, এরপর আসো, এরপরে
আর কারো কোনো প্রশ্ন আসবে কিনা? সামজু তোমার কিছু আছে ভাইয়া বলো। সিলেট বোর্ডে কি আসবে এগুলো? হ্যাঁ ভাইয়া, সব বোর্ডের জন্য দিয়েছি আমি বাক্যের রূপান্তরে ভালো। জুয়েল ঠিক আছে, জুয়েল তুমি যদি রূপান্তর পারো, আমরা তো আগামী ক্লাসে রূপান্তরের ক্লাস নিচ্ছি একদম সহজভাবে, তোমাদেরকে সরল থেকে কীভাবে জটিল করবা, জটিল থেকে কীভাবে যৌগিক করবা, আবার আগামী ক্লাসে কীভাবে ব্যাকরণের শব্দ শুনে থেকে তুমি পদ কোনটা কী পদ নির্ণয় করবা সেটাও আমরা শিখিয়ে দিব। এখন ভাই আমি যেটা বুঝছি স্টুডেন্ট কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে সবাই বির পিছনে ছুটে, হচ্ছে যেখানে যে বেশি বি হয় সেখানের মধ্যেই চলে যায়। এটাই স্বাভাবিক, কারণ বর্তমান যুগ চলতেছে। আমরা যতই ভালো পড়াই, আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় দৌড়ে দৌড়ে ফুরেছি, তোমরা বিশ্বাস করো না করো, যারা রেগুলার ক্লাসে যেগুলোই আর কি করেছ, কিন্তু ফলাফাইন ওই যে এমসিকিউ পড়াচ্ছে পুরো বইতে পারবে না, প্রত্যেকটা থেকে 2-3 এমসিকিউ নিচে এগুলো পড়াচ্ছে, ওখানে বি কারে বেশি হচ্ছে এখানে চলা যাইতে হবে। আমাদের দানা হয়ে গেছে এরকম, কারণ আমরা ওই যে হুজুগে বাঙালি বলে না, যেদিকে মানুষ ছোটে কিছু না থাকলেও আন্তঃসার শুনো যেদিকে সবাই এদিকে যাইতে থাকি। যাক, এটা ব্যাপার না, একটা ক্লাসে নাকি তোমাদের সবগুলো শেষ করে দিচ্ছে, আমি সবগুলো নিয়েও পারতেছি না, বোঝো না এই ব্যাপারটা। আচ্ছা ভাই, সমাজ থেকে কি দিব নাকি উপসর্গ দিব? এখন সেটা ভাইয়া তোমার উপর, তোমার যদি সমাস না আসে তাহলে তুমি হচ্ছে সেটা করবা, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করো ভাইয়া, স্মরণ একটা এসএস নিবা, হ্যাঁ নিয়ে নাও। এরপর তোমাদের সাথে আনোয়ার স্যার কিছুক্ষণ কথা বলবে। আচ্ছা, একটু করে কথা বলবে, একটু করে। আচ্ছা শুইছে, এত করে নিয়ে ফেলার কথা হয়েছে, হয়ে যাবে এত করে। আচ্ছা, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের শাকিল ভাইয়া তোমাদের জন্য অনেক কষ্ট করতেছে, তাই না? হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে নিচে, 70 জনের মধ্যে আছে আমাদের সাথে লাইভে। সো তোমাদের সবার প্রচেষ্টা, হ্যাঁ, তোমাদের সবার ইচ্ছার কারণে শাকিল স্যার কিন্তু তোমাদের দিন রাত এক করে ক্লাস নিচ্ছে। যেমন তোমাদের 3টা থেকে 4টা থেকে ক্লাস ছিল, আজকে বিকালেও ক্লাস ছিল, এখনও ক্লাস চলতেছে। হ্যাঁ, সো তোমরা কালকে তোমাদের কটা থেকে? 3টা থেকে। কালকে বিকাল 3টা থেকে তোমাদের ক্লাস থাকবে আবারও নেক্সট টপিকগুলোর উপর। সো যারা ধৈর্য ধরে করতেছো তারা কিন্তু এটার ফল পাবা। হ্যাঁ, এটার ফল তোমরা পরীক্ষা হলে পাবা, এখন না, পরীক্ষা হলে পাবা। সো এটা আর কি, তোমাদের এই যে ভালোবাসা, এগুলো আসলে অনেক বেশি মনে রাখার মতো। এবং তোমাদের সবার সহযোগিতা, আমরা বলি সবসময় যে তোমাদের সহযোগিতা লাগবে, তখন আমাদের ভালো লাগবে ক্লাসগুলো নিতে। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরে কিন্তু শুরু হবে ইংরেজি ম্যারাথন ক্লাসগুলো। সো সেগুলো তো তোমরা বাংলা ক্লাসের মতো করে থাকবা এবং সবাই চেষ্টা করবা বন্ধুবান্ধব যারা আছে সবাইকে নিয়ে ক্লাসগুলোতে অ্যাড হওয়ার জন্য, ঠিক আছে? তোমাদের সাথে দেখা হচ্ছে না আমার অনেক দিন, লাইভে দেখা হচ্ছে না, সেজন্য মাঝে মধ্যে এসে তোমাদের সাথে কথাবার্তা বলি। কেমন আছেন জিজ্ঞেস করতেছে। আচ্ছা, আমাদেরকে পায়েল সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর হচ্ছে ভাইয়া রিপ্লাই দেন কোনটা? আচ্ছা, সমস্যা নেই, আমি দিব। আচ্ছা, উপরে চলে গেছে, ওকে ফাইন। সমাজ পড়াবেন না এটা বলতে? সমাজ পড়াবো, টেনশন করার দরকার নাই, আরো পড়াবো। স্যারের জন্য দোয়া। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে স্যারকে উৎসাহ দিবা, বন্ধু বান্ধবদেরকে একটু ক্লাসে নিয়ে আসবে এবং হচ্ছে ক্লাস শেয়ার করে দিও, ঠিক আছে? তো এইটা থাকবে আর কি সবসময় কথা। তোমাদের মনে হয় ক্লাস শেষ নাকি? ক্লাস শেষ, আর কিছুক্ষণ আছে, 2 মিনিট হবে। আচ্ছা, এরপর দেখো বাচ্চারা এদিকে খেয়াল করো, আরও আমাদের তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দিয়ে আমরা কিন্তু ক্লাসে শেষ করে দিব। তো তোমরা একটু করে ধৈর্য ধরে থাকো। দেখো বাক্য কি, বাক্য কাকে বলে, এই জিনিসটা তোমাদেরকে সর্বপ্রথমে খেয়াল রাখতে হবে। বাক্য কি কারণে বাক্য যোগ্যতা হারায়, ওই যে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা আছে, আমরা সেটা নিয়ে আমরা আগামী ক্লাস আলোচনা করব। যদি পারো তুমি শিখে ফেলো, সেখানে একসাথে অপপ্রয়োগ সহ হয়ে যাবে। তো আসলে যেটা বলছিলাম, তোমাদের জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু আজকে খুবই কষ্ট পেয়েছি আমি। আর সেটা হচ্ছে সবাই ক্লাস ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে। যাক, তোমরা যারা আছো তারা আমার প্রকৃত স্টুডেন্ট, তোমরা ভালো একটা রেজাল্ট করো। যারা রেকর্ডেড করতেছো তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর যারা বর্তমানে আছো শেষমেশ, তোমাদের জন্য তো এখন আমাকে যে কৃতজ্ঞতা প্রকাশ করবে কিংবা আমাকে যে কিছু একটা করবে সেটা নাই। তো আমার যারা স্টুডেন্ট আছে বর্তমানে, যারা 80 জনের মতো রয়েছে, সবাই একটা একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের পড়ালেখা ফেসবুক পেজে একটু করে পোস্ট করে দিবা। তো এই ছিল আজকের ক্লাস। দেখা যাবে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আর হ্যাঁ, নির্মিতির যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো একটু পড়ো, যারা পাও নাই আমাকে নক দিবা, আমি দিয়ে দিব। আর নির্মিতির ক্ষেত্রে ওই যেটা বলেছি, সব সময় আমাদের যে সাজেশনগুলো দিয়েছে সব বোর্ডে আসবে, মানে এগুলো হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, সিলেট বা রাজশাহী, যেগুলো মেন বোর্ড রয়েছে। অনেক সময় বোর্ডের মধ্যে একটা কমন নাও পড়তে পারে। ফর এক্সাম্পল, মনে করো তোমাদেরকে আমি রচনা ভাব সম্প্রসারণ দিয়েছি, দেখবা তোমাদের এখানে ভাব সম্প্রসারণটা কম আসে নাই, হয়তো অন্য, যেমন এই যে এবারে যশোর বোর্ড হয়েছে, বাংলা প্রথম পত্র একটু বেশি কোডিং করে ফেলেছে, এরকম হয়তো অন্য বোর্ডও এরকম হতে পারে। তো সেই জন্য হয়তো আমি যে বলতেছি না চট্টগ্রাম বোর্ডও হবে না, চট্টগ্রাম বোর্ডও হতে পারে, বা ঢাকা বোর্ডও হবে না এরকম না, ঢাকা বোর্ডও হতে পারে। তো সেই জন্য তোমরা
এমন মন মানসিকতা নিয়ে যাবে যে যাতে আমি সবগুলো লিখে আসবো, আমাকে সবগুলো লিখে আসতে হবে। আর আমার যদি একদম মনে করে যে কি, আমি একটা কথা বলি, আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা ছিল, তো তখন তো সিলেবাস নেই, প্যারাগ্রাফ আসছে হচ্ছে জীবনও পড়ে না, এতদিন পড়ে গেছি এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, এই সেই এমন। তো প্যারাগ্রাফ একটা আসছে হচ্ছে দা মুন লাইট মনে হয়, জ্যোৎস্না রাত। তো সেটাকে আমরা বানিয়ে লিখে দিয়ে চলে আসছি। এখানে ফেলে রেখে আসা যাবে না, কারণ স্যাররা তোমাকে নাম্বার দেওয়ার জন্য খুঁজবে। কমন তোমার জন্য আসে না, মানে কারোর জন্য কমন আসে না, এটাকে লিখে রাখতে হবে। বুঝাতে পেরেছি? তো এগুলো মাথায় রাখবা। আর যেটা বলছি সেটাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমাদের যেগুলো স্টুডেন্ট রয়েছে, সুইটি, জুয়েল, সবার নাম একটু করে, পারহানা, ফাইল, ওকে। তাহলে এই পর্যন্ত আজকে ক্লাস। মিস্টার সুফিয়ান, ডোন্ট ক্রস ইউর লিমিট। আচ্ছা যাক, ওকে, এরপর খেয়াল করো, এরপর দেখো। তাহলে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকিও। দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে, কেমন? তাহলে এই আর কি, সবাই ভাইয়ের জন্য দোয়া করবা যাতে আগামীকাল সুস্থ থাকতে পারি, তোমাদের জন্য ক্লাস নিতে পারি। তো তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে এখন, সমাস পর্যন্ত দিয়ে দিবেন, সমাসের আগ পর্যন্ত দিয়ে দিবেন। না, পুরোটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, পুরোটা দিয়ে দিতে পারবেন এখন, পুরোটা দিয়ে তোমাদের সমাজ, এটা পুরোটা দিয়ে দিবে। যে একটা তোমাদের বলছি ভুল আছে, এগুলো তোমরা সংশোধন করি, এখন আমরা সংশোধন করার আমাদের সুযোগ আসলে নাই, বুঝছো? তো এখন তাহলে এই আর কি, একটু মনোযোগ দিয়ে পড়া করো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই একটু সুন্দর করে দাঁড়ান, এসএস নি সুন্দর করে দাঁড়ান, বলা হয় দেখছেন এখন। আচ্ছা না, আমি সুন্দর করে এভাবে দাঁড়াই, মাথা এরকম করে দাঁড়াই। এখন ঠিক আছে কিনা দেখো তো, এই সাথে ঠিক আছে? না না, এরকম চশমা দিয়ে একটু কিছুক্ষণ করে। তোমাদের ক্লাস থাকবে আজকে এতটুক, ঠিক আছে? হয়েছে, প্রস্তুত দিয়ে নিছে, আর এর থেকে আর বেশি পারবো না, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সুস্থ থাকে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট, অর্থাৎ আগামীকাল 3টায়। আর প্রস্তুত দিবে না, তোমরা সবাই এসে যাবা। রেকর্ড ক্লাস যারা করবে তারাও। সালামু আলাইকুম।